চলছে, আপনি শুরু করে দিতে পারেন স্যার। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সাথে আমাদের আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, যেটা আমরা প্রতিবার প্রতিবার সিনাপস থেকে আমরা আসলে আয়োজন করে থাকি। এবং আহ, দেখা যাচ্ছে যে আমরা বলি যে প্রত্যেকবার পরীক্ষার একটা ট্রাম্প কার্ড সেশন আর কি। যারা বিগতবার পরীক্ষা দিয়েছেন বা ভবিষ্যতে পরীক্ষা দিবেন, তারা দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো কোরিলেট করতে পারেন। এবং দেখা যায় যে অনেক সেশনে অনেক হুবহু রিপিট প্রশ্ন কিন্তু আসে। আমাদের ইএনটি সিন্যাপসের যে কিওয়ার্ড বইটা আছে এখানে 2025 সালের, 2026 সালের জানুয়ারি পর্যন্ত প্রশ্ন দেয়া আছে। অর্থাৎ জুন 26, মানে এই সেশনের যে প্রশ্নটা, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড বইতে নাই। এবং আমাদের আগামী এডিশন কিন্তু আসবে আরো 1 বছর পরে। তো দেখা যায় তখনই আসলে প্রবলেমটা হয়ে যায় যে আপনাদের প্রশ্ন থাকে যে আপনারা তাহলে কিভাবে এইটা পাবেন। আমি তাদের একটু প্রতিবারের মতো বলে রাখি যে আপনারা যারা আমাদের সিন্যাপসের যে কোনো ব্যাচে ভর্তি হবেন, তাদেরকে আমরা একটু প্যাসিভলি এগুলা আপনাদেরকে আমরা দিয়ে দিব। এটা কেমন আমি একটু আপনাকে বুঝাচ্ছি একটু পরে। আমরা সেশনে যাব, সেশনের আগে একটু টুকটাক ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা একটু বলবো, তারপরে আমরা ইনশাআল্লাহ শুরু করবো। আমাদের কিছু ব্যাচ মানে সব সময় তো ব্যাচ থাকে, সেই ব্যাচ গুলাতে একটু এক্সট্রা ডিসকাউন্টে কিন্তু এখন ভর্তি চলছে। যেমন ইএনটি টেক্সট বুক সাবস্ক্রিপশন ব্যাচ, টেক্সট বুক রিভিউ ব্যাচ, এবং হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ এবং ইন্টার্ন লং ব্যাচ, সাথে অনলি এক্সাম ব্যাচ। যারা আমাদের কোনো ব্যাচে ভর্তি নাই, এখন 36% ডিসকাউন্ট চলছে। এটা 5 থেকে 10 আগস্ট পর্যন্ত, মানে হয়তো আগামীকালকে পর্যন্ত থাকবে। তো যারা কোনো ব্যাচে ভর্তি নাই, আমি অনুরোধ করবো আপনারা আমাদের যে কোনো ব্যাচে ভর্তি থাকবেন, স্পেশালি এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচের জন্য কেন বলছি, কারণ এই এক্সাম ব্যাচের যে প্রশ্ন আমি করি, এক্সাম ব্যাচের প্রশ্ন দেখা যায় ম্যাক্সিমামে আমার হাত দিয়ে যায়। কিছু আমাদের অন্যান্য মেন্টর করে, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই আমি করে থাকি। সো দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করি যে এই যে আপনার সেশনের প্রশ্ন যেগুলো আমি আজকে আপনাদের পড়াবো, যেটা গত সেশনে আসছে, এই কোশ্চেন গুলো আপনাদের এই যে পরীক্ষার যেগুলো হবে এর মধ্যে আমি সবগুলো দিয়ে দেবো। এতে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরীক্ষা দেওয়াটার আগ্রহ বাড়বে। স্পেশালি আমাদের মকে যখন আপনারা মক পরীক্ষা দিবেন, তখন দেখবেন যে আপনাদের এই প্রশ্নগুলা ঘুরাই ফিরে আপনি পাবেন, সেম টু সেম না পেলেও পাবেন। সো আপনার তাতে কি হবে, আপনার কিন্তু আপনি যদি সিন্যাপসের সাথে অ্যাডমিটেড থাকেন, আপনার এই প্রশ্নগুলো সব পাওয়া হয়ে যাবে। কপিরাইট ইস্যুর কারণে আমরা পিডিএফটা আসলে শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে যে যেহেতু এটা সিন্যাপসের একটা সোল প্রপার্টি, এই কিওয়ার্ড বইটা সিন্যাপসের প্রপার্টি। সো দেখা যাচ্ছে যে আমাদের এই কোশ্চেন অ্যান্সারের এই সেশনের সমস্ত কন্টেন্ট গুলা হচ্ছে কপিরাইটের আন্ডারে পড়ে। সো আমরা এগুলো কোথাও শেয়ার করতে পারি না, পারবো না। সো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আপনাদের আমার হাতে যদি থাকে, আমার হাতে তো থাকলে মনে হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলি, যেন আপনারা একবারই পড়ে পাশ করে যান। এবং অনেক ডক্টর আমার সাথে লাইভে অবশ্যই আছেন, যারা এর আগের সেশনে যখন জয়েন করেছিলেন ভেবেছিলেন যে এটাই হয়তো তার শেষ কোশ্চেন সলভ সেশন, হয়তো তার পরের বার আর আপনার এই সেশন করা লাগবে না। আমি জানি এটা আসলে সবার জন্যই খুবই কষ্টের। আর আপনি যখন এখন সেশন করতেছেন, আপনার মনে কিন্তু একটা আশা যে হয়তো এই ডিসেম্বর সেশনেই পরীক্ষা আপনার শেষ, এফসিপিএস পার্ট 1 পরীক্ষা, এরপর আপনি আর এই সেশন আপনার করা লাগবে না। যাই হোক, আমি তারপরও কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদেরকে কোশ্চেন দিয়ে সহায়তা করেছেন। ডক্টর মাইশা আপু, ওনার নামটা মনে আছে, উনি আমাকে অনেক হেল্প করছে, কোশ্চেন সবকিছু দিয়েছে। পাশাপাশি আহ আরো কিছু ভাই আছে, ডক্টর সাফায়েত ভাই, তারপরে ডক্টর মিনহাজ ভাই, ডক্টর নাজিফা আপু। এনারা কিন্তু আমাদেরকে সবসময় কোশ্চেন দিয়ে সহায়তা করেন। তাদের সবাইকে মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ। আপনারা প্রশ্ন না দিলে আসলে আমি পুরো মানে মানে এই সেশনটা করার সুবিধা মানে কোনোভাবে পসিবল হতো না। কারণ একটা পরীক্ষা দিয়ে আসার পরে মন তো খারাপ থাকে সবার। সেই মন খারাপটাকে এক পাশে রেখে কোশ্চেন
মনে মানে রিমেম্বার করা, মানে মনে মনে আনা প্লাস সেটা খাতায় লেখা, এটা কিন্তু অনেক বড় একটা মহানুভবতার পরিচয়। মহানুভবতা বা মনের মধ্যে মানুষকে হেল্প করার যদি প্রবণতা না থাকে, তাহলে এটা আপনি পারবেন না। আর আপনি যখন পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আপনার রেজাল্ট খারাপ, আপনার কিন্তু তখনই মনটা ভেঙে গেছে, মন খুবই খারাপ। সেই জায়গাটায় আপনি একটা জায়গায় আবার খাতা কলম নিয়ে বসতেছেন, কারণ এটা তো নিশ্চয়ই এমন না যে আপনি 10 দিন পরে বা 1 মাস পরে মনে করবেন তখন মনে আসবে। ব্রেন যখন গরম গরম থাকে তো। আমার যাদের নাম আমি বললাম, এনারা কিন্তু পরীক্ষা খারাপ করেছেন। হয়তো অল্প কিছু মার্কের জন্য তারা খারাপ করেছে, কেউ 1 মার্ক, কেউ 2 মার্ক, কেউ 0.75, কেউ 0.25, অল্প কিছু মার্কের জন্য খারাপ করেছেন। বুকে পাথর রেখে তারা এই প্রশ্নগুলো কালেক্ট করে আমাকে শেয়ার করেছেন। সবাইকে মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ, এবং আপনাদের এই কষ্টের প্রতিদান অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিবেন। তো আজকে আমরা সেশনটা যখন করছি, টোটাল 75টা প্রশ্ন আমাদের টার্গেট থাকবে আজকে 1.5 ঘন্টার মধ্যে। 75টা প্রশ্ন আজকে শেষ করা। দেন আগামী সেশনে আমরা বাকি আহ হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েল, মাইশা আপু মনে লাইভে আছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আপনি আসলে আপনার কথা না বললেই না, আর আপনি আসলে অনেক হেল্প করছেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আহ, আগামী সেশনে আমরা বাকি 75টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং আরেকটু সারমর্ম বলছি, এই যে প্রশ্নগুলো আপনি দেখছেন, এই প্রশ্নগুলা আপনাদেরকে আমরা আপনাদের যে সিনাপসের যে এক্সাম ব্যাচে আপনারা ভর্তি হবেন, এই এক্সাম ব্যাচে অথবা মক পরীক্ষা যখন হবে, এইখানে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন আপনাদের আমরা সেখানে দিয়ে দিব। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে আলাদা করে কোনো বই বা পিডিএফ এর দরকার নাই। ঠিক আছে, আপনি আমাদের ওইখানে ভর্তি হলে আপনি পাবেন। সেই জন্য আপনাদের কারোর কাছে এই পিডিএফ এর জন্য যাওয়ার দরকার নেই, কারোর কাছে চাওয়ার দরকার নেই। আর চাইলেও হয়তো পাবেনও না, কারণ এটা ডিফিকাল্ট আর কি আমাদেরকে সবসময় ইয়ে করা। তো যাই হোক, আমরা তাহলে আজকে সেশনে শুরু করি। আমরা 6টা 17 বাজে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো 7-8টার মধ্যে আমাদের সেশনটা শেষ করার। তো এইবার যখন আমি কোশ্চেন সলভ নিয়ে আপনাদের কোশ্চেন সলভ নিয়ে বসলাম, তখন আমি দেখলাম যে আপনাদের এবার থোরাক্স থেকে অনেক প্রশ্ন আসছে, যেটা থোরাক্স থেকে ইউজুয়ালি এরকম প্রশ্ন আসে না। মজার বিষয় হচ্ছে BD 84 যে বইটা আছে, আমি দেখলাম যে এই বই থেকে হুবহু পেজ বাই পেজ স্যাররা কিন্তু প্রশ্ন দিয়েছে। সেটা আসলে আমার অবাক লাগলো, মানে পেজ বাই পেজ মানে আমি আসবো, হ্যাঁ সেই টপিক গুলো আসবে তখন বলবো আরো ভালো করে। মানে আমি অবাক হলাম যে স্যাররা এই 230 পেজ থেকে শুরু করছে। আমরা দেখাবো একটু পরে। সেখান থেকে দেখা যাচ্ছে যে স্যাররা একদম পেজ বাই পেজ এখান থেকে প্রশ্ন দিয়েছে। আমরা এগুলো আপনাদের সামনে দেখাবো, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু কোশ্চেন সলভ করা এরকম না, কোশ্চেনটা কোথা থেকে আসছে আপনি যেন সেটা ফাইন্ড আউট করে সেইভাবে পড়তে পারেন। ঠিক আছে, তো এটা আমাদের উদ্দেশ্য। তো আমরা ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য পূরণ করবো এবং আপনাদেরকেও দেখাবো। এই যে পাম্প হ্যান্ডেল, বাকেট হ্যান্ডেল, এখান থেকে শুরু। হ্যাঁ, এখান থেকে সিরিয়ালি স্যাররা প্রশ্ন করেছে, আমি দেখাবো। আচ্ছা, তো তাহলে আমরা প্রথমে এমসিকিউ থেকে শুরু করি। আমাদের 25টা এমসিকিউ ছিল। হয়তো আমি তো সবসময় বলে রাখি সেশনের শুরুতেই, এখানে যে প্রশ্নগুলো আমি করেছি সবগুলো প্রশ্নই ধারণা মতে এবং অপশন স্টেম এভরিথিং নতুন করে তৈরি করা, যেটা আপনার পরীক্ষায় হুবহু নাই। তবে এই স্টেমটা আপনার পরীক্ষায় ছিল এইটুকু বলতে পারি। যেমন প্রথম স্টেম ছিল যে অ্যাসিনাই অফ সেরাস অ্যাসিনাই অফ স্যালাইভারি গ্ল্যান্ড, এরকম একটা কথা ছিল। তো সেরাস অ্যাসিনাই এটা একটা হিস্টোপ্যাথোলজির পড়া। যেমন আমাদের এই যে সেরাস অ্যাসিনাস, এই যে এটা আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে থাকে। আমরা যখন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আপনাদের পড়াইছি, তখন বলছি যে আমাদের শরীরে স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি যে গ্ল্যান্ড, আচ্ছা 1 মিনিট আমি একটা পিডিএফ ওপেন করবো। স্যালাইভারি গ্ল্যান্ডের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে অন্যান্য গ্ল্যান্ডের তুলনায়। এটা হচ্ছে যে এই স্যালাইভারি যে গ্ল্যান্ড, আপনারা জানেন আমাদের শরীরে যত সিক্রেশন তৈরি হবে, এভরি সিক্রেশন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের আন্ডারে, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মাধ্যমে দিয়ে সিক্রেশনটা হয়। শুধু স্যালাইভারি গ্ল্যান্ড এবং আরো কিছু গ্ল্যান্ড আছে, স্যালাইভারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড, এই সেলগুলা একটু আলাদা। এখানে মায়ো এপিথেলিয়াল সেল থাকে, MME। হ্যাঁ, মাউস দিয়ে লিখছি তো একটু লেখা বাজে আসতে। হ্যাঁ, তাহলে মায়ো এপিথেলিয়াল সেল আপনাদের এই কিছু সেলে থাকে। তো আপনি যখন হিস্টোলজি পড়বেন, কোন কোন সেলের মধ্যে মায়োপিথেলিয়াল, কোন কোন টিস্যুতে মায়োপিথেলিয়াল সেল থাকে,
এটা কিন্তু পড়তে হয়, সবাইকে পড়তে হয়, এটা আপনারা সবাই হিস্টোলজিতে পড়েন। সো আপনারা পড়বেন এখান থেকে। তো মায়োপেথিরিয়াল সেল থাকে স্যালাইভারি গ্ল্যান্ডে, এবং সেরাস অ্যাসিনাস, এইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে, এইটার বৈশিষ্ট্য হচ্ছে এটা স্যালাইভারি গ্ল্যান্ডে থাকে। এটার আমরা ছবিটা নেট থেকে নিয়েছি, মিউসিনাস সেল, এবং এ কে দত্ত স্যারের বইতেও আপনারা দেখেন, এ কে দত্ত স্যারের বইতে এগুলো আছে। একটু আপনাদের বই থেকেও দেখাবো যেন আপনাদের খুঁজে পেতে বা পড়তে সুবিধা হয়। হ্যাঁ, হিস্টোলজি যখন আমি আপনাদের পড়াইছিলাম, আমরা কিন্তু আপনাদের এই এ কে দত্ত স্যারের বই থেকেই পড়াই, এবং এভরিথিং কিন্তু আমরা আপনাদের বলি যে দেখেন ভাই, দেখেন এখানে আমি লিখেও রাখছি এফসিপিএস এর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। এই যে এইখানে যে হিস্টোলজির যে তথ্যগুলো আছে, স্ট্রাকচার অফ স্যালাইভারি গ্ল্যান্ড, এখান থেকেই কিন্তু প্রশ্নগুলো আসছে আপনার পরীক্ষায়। মানে আপনি জানেন যে এক্স্যাক্টলি কি কি কোশ্চেন আসছে, আমি তো আমার মতো করে কোশ্চেন সেট করছি। তো এই সেই মায়োপেথিলিয়াল সেল, এবং এখানকারই বৈশিষ্ট্যগুলো আছে, আপনি পড়েন, পড়লে বুঝবেন যে এখান থেকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে আমি কিছু অপশন অ্যাড করছি যে প্রিডমিনেট ওভার মিউকাস অ্যাসিনাই ইন ওভারঅল কোয়ান্টিটি, মানে মিউকাস অ্যাসিনাই সব জায়গাতেই থাকে। দে ফিচার এ ন্যারো লুমেন সারাউন্ডেড বাই পিরামিডাল সেল উইথ বেসাল বেজোফিলিয়া। The process causes myoepithelial cell. Their secretion pass directly into the striated duct through the intercalated duct. Demilune of Giannuzzi represent artifact of traditional. এই ডেমিলুন অফ জিয়ানুজি, এই তথ্যটা কিন্তু আপনার এ কে দত্ত স্যারের বইতে নাই, এই তথ্যটা আছে বিডি চৌরাশিয়াতে। সো দেখেন, আমি যখন এই প্রশ্নগুলো করতেছি, আমি কিন্তু আপনাদের এই সবগুলো তথ্য মাথায় রেখে কিন্তু করতেছি। ঠিক আছে, এইটা দেখেন, এটা এখানে আছে। সো আমি কোশ্চেন করার সময় কিন্তু এইগুলা সব নিয়ে আসছি, এই সেই ডেমিলুন অফ জিয়ানুজি। ঠিক আছে, তো দেখেন, আচ্ছা, এই যে আমি এই প্রশ্নটা যখন করলাম, দেখেন এই প্রশ্নটা একই প্রশ্নের মধ্যে এই সবগুলা মানে একে দত্ত স্যার, বিডি চৌরাশিয়া, সবগুলো তথ্য এক জায়গায় নিয়ে এসে কিন্তু কোশ্চেনটা করলাম, তখন কি হবে? আপনি যখন এইটা পড়বেন বা আপনার দেখবেন যে আপনি আমাদের যখন কোনো এক্সাম ব্যাচে ভর্তি থাকবেন, এরকম করে আপনার সামনে এই প্রশ্নটাই হয়তো আমি কোনো না কোনো এক্সাম ব্যাচে, হয়তো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের এক্সাম ব্যাচে আমি এই কোশ্চেনটা সেট করে দিয়েছি। সো আপনি একটা জিনিস বিলিভ রাখতে পারেন, আপনি যদি আমাদের এক্সাম দিতে ভর্তি থাকেন, এই যে 150 কোশ্চেন, এটা সব আপনার পড়া হয়ে যাবে, সব আপনি পেয়ে যাবেন। হয়তো ডিরেক্টলি পাবেন না, ইনডিরেক্টলি পাবেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, অনেকেই বলে যে ভাই একটা পিডিএফ শেয়ার করেন, দিলে কি হয়। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই আমি আপনার এটার জন্য আলাদা পেমেন্ট দিব, আপনি আমাকে দেন। প্লিজ, এই এই ধরনের রিকোয়েস্ট আমার কাছে কেউ করবেন না, ঠিক আছে? আমি শুধু এটা বলতে পারি যে আপনি আমাদের সাথে থাকেন, এগুলো আপনাদেরকে পড়ায় দেয়া, এই সবগুলো প্রশ্নকে আপনার সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, এক, আমার উপর যদি আপনার ভরসা রাখবেন, কোনো প্রশ্ন আপনার বাদ থাকবে না। যে প্রশ্ন আপনি পড়েছেন বা আমার এখানে নাই, বা আপনি পড়েছেন কিন্তু পাননি, এটা কখনোই হবে না, আপনি অবশ্যই পাবেন, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকবেন, আপনি সবগুলো প্রশ্নই ইনশাআল্লাহ আপনার পড়ানো হয়ে যাবে, এটা আমার রিকোয়েস্ট আপনাদের সাথে। এবং আমি বলবো যে আপনি যখন পড়বেন আমাদের সাথে, এবং আজকের এই সেশনটা তো আমরা লাইভে রাখছি, তো দেখা যায় যে যদি কারোর কোনো রকম কোনো তথ্য জানার থাকে, কোনো কিছু বলার থাকে, এই সেশনটা আপনারা এর পরও আরেকবার দেখতে পারবেন। কারণ এটা যেহেতু ওপেন ফর অল থাকবে, আমাদের ইএনটি যে গ্রুপটা আছে এই গ্রুপেই কিন্তু এই ভিডিওটা থাকবে। তো যদি কারোর ব্যস্ততা থাকে, যারা হয়তো পুরোটা সময় ক্লাসে থাকতে পারবেন না, এই ক্লাসটা ওপেন ফর অল থাকবে, আপনি আজীবন যতদিন পর্যন্ত না ফেসবুক ডিলিট করতেছে আপনার কাছে এই এই ইয়াটা সেশনটা আপনার কালেকশনে থাকবে। সো আপনারা সেখান থেকে বারবার দেখে দেখে আপনার বইতে দাগায়ে পড়তে পারেন। ইন দি এন্ড আমাদের উদ্দেশ্য একটাই যে ভাই, আপনি আপনার পড়াটা কোনোভাবে গাফিলতি রেখেন না, আপনার পড়াটা যেন আপনি কোনোভাবে গাফিলতি করবেন না। ঠিক আছে, তাহলে কিন্তু পড়ার কমতি থেকে যাবে। এবং আমি যেটা আপনাকে দেখালাম, আমি কিন্তু কোশ্চেন কোন জায়গা থেকে করতেছি, কিভাবে করতেছি, সেগুলো আমি আপনার সামনে দেখাই দিব, যাতে আপনি আমার কোশ্চেনের কোয়ালিটি কোয়ান্টিটি বোঝেন। এখন হ্যাঁ, কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে এটা আপনি এখন নাও পড়তে পারেন, পারবেন আপনি আস্তে আস্তে ভবিষ্যতে পারবেন। দে পজেসেস মায়োপিথেলিয়াল সেল, দেখেন সি নাম্বার প্রশ্নটা আমি কিভাবে করেছি, দে পজেস মায়োপিথেলিয়াল সেল। ঠিক আছে, তাহলে সি আপনার মনে হচ্ছে কি একটা ট্রু না? মায়োপিথেলিয়াল সেল দেখলেই আপনার মনে হবে কি, দৌড়াই লাফাই যায়, যে এটা 100% ট্রু, এটা আমি ট্রু দাগাবোই, আর কিছু না হলে আমি শিওর
স্যালাইভারি গ্ল্যান্ডে মায়োপিথেলিয়াল সেল থাকে। তো দেখেন এরকম পড়া আপনি আগে পড়লে পাস হইতো, তো এখন কিন্তু পাস হবে না। সি নম্বরে কি ভুল আছে? মায়োপিথেলিয়াল সেল লাইস বিটুইন বেজাল লেমিনা এন্ড দ্য বেজাল প্লাজমা লেমা অফ এসিনার সেল, নট ডিপ। তাহলে দেখছেন এখান থেকে আপনি একটা কোশ্চেন দিয়ে আপনি আমার কোশ্চেনের লেভেল বুঝতে পারবেন। আমি জানি না আপনাদের এরকম প্রশ্নই আসছিল কিনা, হয়তো আসে নাই, কারণ এই সব স্টেমে আমার নতুন করে থিঙ্ক করে নতুন করে তৈরি করা, So আপনাদের এইভাবে হয়তো পরীক্ষায় প্রশ্ন আসে নাই। কিন্তু আমার এরকম তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের যে কিওয়ার্ড বইটা আছে ওইখানেও আমি এভাবে কোশ্চেন তৈরি করছি। উদ্দেশ্য হচ্ছে আপনি এই যে দিয়ে প্রসেস মায়োপিথেলিয়াল সেল, সে মনে করেন আপনি এটা যখন পড়তেছেন আপনি এর পাশে ট্রু দাগাইছেন, বা আপনি পরীক্ষা আমি দিয়েছি তখন আপনি ট্রু দাগাইছেন, কিন্তু অপশনে এসে দেখুন ফলস, তখন কি হবে? আপনার ব্রেনে কিন্তু এই যে হ্যামারিংটা হলো যে না রে ভাই মায়োপিথেলিয়াল সেল দেখলেই লাফানো যাবে না। এখনকার সময় আমাদের এফসিপিএস এ কেন আপনারা আটকায় যাচ্ছেন? আগেকার সময় স্যাররা কি করতো যে রিগার্ডিং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড লিখে ডেমিলুন সব গাইনোজি এই একটা পয়েন্ট থাকতো, মায়োপিথেলিয়াল সেল একটা পয়েন্ট থাকতো, সেরাস মিউসিনাস এসিনা এই একটা পয়েন্ট থাকতো। তখন কি হতো? আপনি তো জানেন, আপনার যদি একটু পড়া থাকে বা কোনো না কোনো দিন আপনি দেখেন, আপনার ব্রেনে ওইটারে ট্রু দাগাই আসতো। আপনার ব্রেনও তো মানে আপনার সবচেয়ে পরম বন্ধু, সে তো জানে যে কোনটা সঠিক হবে। কিন্তু এখন স্যাররা কিন্তু এইরকম সত্য কথা সত্যের মতো করে মিথ্যা বানাই দিচ্ছে, ঠিক আছে? সূর্য পশ্চিম দিকে ওঠে, পূর্ব দিকে অস্ত যায়। মানে উত্তর হবে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। সেই পূর্ব পশ্চিমের জায়গায় যে স্যাররা চেঞ্জ করে দিবে, তার আগ পর্যন্ত কথা কিন্তু সেমই থাকবে। তো এইখানে আপনার কথা তো তাহলে, বাকি অপশন গুলো আপনারা তো বুঝলেন। আমরা এখানে স্টেম দিয়েছি, কোন পেজ থেকে কোশ্চেন নিয়েছি সবকিছু আমরা এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এই ক্রনিক স্মোকার যার সিটি স্ক্যান এভালুয়েট করে, এখানে কিন্তু দেখেন এগুলো কিন্তু সব হাবিজাবি তথ্য, এগুলো আপনার প্রশ্নে ছিল না। প্রশ্ন ছিল হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ এফিসিয়েন্সি অ্যাক্রস ইন রেসপিরেটরি ইউনিট, রেসপিরেটরি জোন বা পালমোনারি ইউনিট নিয়ে প্রশ্নটা ছিল। এই পালমোনারি ইউনিট এইটা থেকে কিন্তু মানে মানে এটা আপনাদের মানে থোরাক্সে যখন আমরা পড়াই, বা থোরাক্সে এই জায়গাটা থেকে স্যাররা অনেকবার প্রশ্ন দিচ্ছে। এই যে ইভেন আমিও বেশ কয়েকবার এখান থেকে প্রশ্ন দিয়েছি যে যে একটা প্রশ্ন আসে যে মানে আপনার গ্যাস এক্সচেঞ্জ এরিয়া আর গ্যাস নন এক্সচেঞ্জ এরিয়া, রেসপিরেটরি জোন আর নন রেসপিরেটরি জোন, এটা ডিমার্কেটিং পয়েন্টটা কোথায়, এরকম কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা যখন দেখি যে এটা টার্মিনাল ব্রঙ্কিওল স্মুথ মাসেল, হ্যাঁ এটা রেসপিরেটরি ব্রঙ্কিওল অ্যালভিওলাই ক্যাপিলারি, এগুলো সবগুলো থাকে। তো আপনি যখন পড়বেন কোনটা কন্ডাক্টিভ জোন, কোনটা আপনার গ্যাস এক্সচেঞ্জ এরিয়া, এই সবগুলো কিন্তু আপনার জানতে হবে। সো টার্মিনাল ব্রঙ্কিউল ইনিশিয়াল কম্পোনেন্ট অফ দ্য পালমোনারি ইউনিট, রেসপিরেটরি ব্রঙ্কিউল কন্টেন্ট অ্যালভিওলাই বাডিং অ্যালভিওলার ডাক্ট আর লাইন কমপ্লিটলি বাই সিলিয়েটেড pseudo stratified epithelium, এগুলো ফল সিস্টেম। পালমোনারি অ্যাসিনাই কনসিস্ট অল স্ট্রাকচার ডিস্টাল টু টার্মিনাল ব্রঙ্কিউল, আর ক্লারা সেল প্রেজেন্ট উইথ রেসপিরেটরি ব্রঙ্কিউল টু সিক্রেট প্রোটেকটিভ সাফেক্ট লাইক প্রোটিন। ঠিক আছে, তাহলে দেখেন এখানে সবই ম্যাক্সিমাম টু এ আর সি হচ্ছে ফলস টার্মিনাল ব্রঙ্কিউল, আর সি হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। এখানে ভুল কোথায়? আমরা যেগুলো দিয়েছি রেসপিরেটরি টার্মিনাল ব্রঙ্কিউল কন্ডাক্টিভ জোনে, নট রেসপিরেটরি জোনে, আর অ্যালভিওলার ডাক্ট আর সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অর্থাৎ টাইপ 1 বা টাইপ 2 নিউমোসাইট, এখানে কোনো সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আপনাদের আমি যখন পড়াইছি ম্যাক্সিমাম টাইম বলছি যেখানে রেসপিরেশন হবে বা গ্যাস এক্সচেঞ্জ ঘটনাটা ঘটবে, আপনি মনে করবেন সেইখানে চোখ বন্ধ করে আপনি দাগায় ফেলবেন। কি বলেন তো? আমি বলছিলাম যে সেটারে কলামনার এপিথেলিয়াম মানে মানে আপনি দাগাবেন, কলামনার এপিথেলিয়াম দাগাবেন। ম্যাক্সিমাম লাংস বা রেসপিরেটরি এরিয়া দেখবেন যে সিলেট মানে সিলেটেড কলামনার এপিথেলিয়াম অথবা নন সিলেটেড কলামনার এপিথেলিয়াম। কিন্তু কিছু কিছু জায়গায় সিক্রেশনের একটা বিষয় আছে, সেইখানে কিন্তু উত্তরটা এটা হবে না, সেখানে কিন্তু উত্তরটা একটু চেঞ্জ। তাহলে সেই জায়গাটা আমরা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ। তাহলে আপনার এটা মনে রাখতে হবে যে কোনটা সিলেটেড কোনটা নন সিলেটেড কলামনার এপিথেলিয়াম কোনটা কি, এটা জানতে হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন সার্জিক্যাল নেক ডিসেকশনে। আমরা ইদানিং একটু প্রশ্নগুলা একটু তথ্যটা একটু বাড়াই দিয়েছি। মানে আগেকার এমন ছিল যে ডিরেক্ট তথ্য দিতাম যে রিগার্ডিং দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, এইভাবে প্রশ্ন দিত। আমরা এখন করি কি ওর সাথে একটা গল্প বানাই দিই, মানে একটু যাতে একটু এমআরসিএস স্টাইল থাকে, সেজন্য আমরা কিছু তথ্য ওই আগে পরে দেখবেন যে যোগ করতেছি।
দেখবেন আমি আপনাদের এফসিপিএস পরীক্ষাতেও আগামীতে এইরকম ভাবেই প্রশ্ন আসবে। দেখবেন যে কিছু তথ্য আগে যোগ করে বিয়োগ করে এভাবে দিয়েছে। সো আমরা এই লিম্ফয়েড অর্গান এটা আমাদেরকে খুব পড়তে হবে, ভালো করে পড়তে হবে। আমি কিন্তু সবসময় আপনাদের বলি যে হিস্টোলজিতে কিছু কিছু টপিক আপনাকে খুব ভালো পড়তে হবে, যেমন থাইমাস, লিম্ফয়েড অর্গান, এভরিথিং, প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, এগুলো আপনাকে পড়তে হবে। লিম্ফয়েড অর্গানে অ্যাফারেন্ট এবং এফারেন্ট দুইটা ফ্যাসিলিটি থাকে, দেখেন এই যে অ্যাফারেন্টও আছে, এফারেন্টও আছে। ওকে, তাহলে এগুলো আপনাকে পড়তে হবে। এবং এই থাইমাস এবং সেকেন্ডারির মধ্যে পার্থক্যটা কি, প্রাইমারি আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে পার্থক্যটা কি, খুবই ইম্পর্টেন্ট। দেখেন প্রাইমারিতে বি টি সেল যে কোনো একটা থাকে, কিন্তু সেকেন্ডারিতে টি এবং বি দুইটাই একসাথে থাকে। পরীক্ষার সময় আপনাকে যদি রিপিট কোশ্চেন হয় এই লাইনটা থেকে কোশ্চেন আসবে। এখানে কোনো হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ অ্যান্টিজেন, কোনো অ্যান্টিজেনের সাথে কন্ট্যাক্ট নাই, অ্যান্টিজেনের সাথে কন্ট্যাক্ট আছে। অ্যাট্রোফি উইথ এজ, অর্থাৎ প্রাইমারি লিম্ফোয়েড অর্গান হচ্ছে আমাদের থাইমাস, এটা অ্যাট্রোফাইড হয়ে যায় বয়সের সাথে, 12 বছরে কমপ্লিটলি অ্যাট্রোফাইড হয়ে যায়। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান ইনক্রিজিং উইথ সাইজ উইথ এজ। যেমন আমরা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি আমাদের টনসিল, তাই না? এটা আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তো এটা পড়তে হবে আমাদের। আগেকার সময়, এখন আমাদের কিন্তু লিম্ফয়েড অর্গান গুলো কিন্তু আমরা একটা একটা টার্ম নতুন করে আমার নাম দিয়েছি, কি বলুন তো? মল্ট, MALT, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। ঠিক আছে, আগে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বা টনসিল এগুলোতে বলা হতো, এখন কিন্তু এটা বলা হচ্ছে মল্ট। যেমন পেয়ার্স প্যাচেস, হ্যাঁ আমাদের গাটে থাকে পেয়ার্স প্যাচ, আমাদের টনসিল, এগুলো সব মল্টের মধ্যে পড়ে। সো এইখানে লিম্ফয়েড অর্গান গুলার বৈশিষ্ট্যগুলো আপনাকে জানতে হবে। তাহলে এখানে কি বলছি, প্যালাটেন টনসিল প্রসেস বোথ অ্যাফারেন্ট এন্ড ডিফারেন্ট লিম্ফেটিক ভেসেল। ঠিক আছে, টনসিলার ক্রিপ্ট আর ইনভ্যাজিনেশন অফ সারফেস এপিথেলিয়াম ক্যারেক্টারাইজড অফ প্যালাটেন টনসিল। lymph node contains distinct subcapsule of sinus, germinal center যেটা সাইট অফ টি সেল প্রোটেক্টিভ সিলেকশন। এই যে পজিটিভ সিলেকশন আর নেগেটিভ সিলেকশন বলে একটা কথা আছে, এটা ইমিউনোলজির পড়া। ঠিক আছে, আমরা তথ্য দেওয়ার সময় বিভিন্ন প্রশ্ন এক জায়গা করে করে কিন্তু লিখে পজিটিভ সিলেকশন নেগেটিভ সিলেকশন এগুলো পড়বেন, ইমিউনোলজিতে আছে আপনাদের। আমাদের শরীরে যে কোনো অ্যান্টিজেন যখন আসে, সেই অ্যান্টিজেন আমার জন্য উপকারী নাকি অপকারী, এটা ডিসাইড করে পজিটিভ টি সেল। তার আগে তার সাথে বাইন্ড করে দেখে যে ওটা আমার জন্য ঠিক আছে কিনা, ওটা আমার শরীরের জন্য উপকারী কিনা। যদি এটা আমার উপকারী হয় তাহলে পজিটিভ সিলেকশন করে ওটা রেখে দেয়, আর নেগেটিভ হলে আলাদা। তো এই তথ্যগুলো একটু পড়ে নেবেন। সো স্প্লিন ফিল্টার করে, স্প্লিনও কিন্তু আমাদের একটা লিম্ফয়েড অর্গান। আচ্ছা, এটা ফিল্টার করে টিস্যু ফ্লুইড ভায়া দ্য অ্যাপারেন্ট লিম্ফ্যাটিক চ্যানেল। সো এখানে আমরা অনেকগুলো তথ্য পড়াইছি, সেগুলোই ফলস ট্রু ফলস দিয়ে দেখাইছি। So আমরা সবকিছু আসলে এভরিথিং তো বলা আসলে সম্ভব না, আমরা একটু বলে দিই যে মল্ট টিস্যু, এই মল্ট মানে হচ্ছে প্যালাটিন টনসিল, এখানে অনলি ইফারেন্ট আছে, এখানে কোনো অ্যাফারেন্ট নাই। ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি যে লিম্ফয়েড অর্গান, এখানে অ্যাফারেন্ট ইফারেন্ট দুইটাই থাকবে, মল্টে শুধুমাত্র ইফারেন্ট থাকবে। ডিপ এপিথেলিয়াল ইনভেশন মানে টনসিলে ক্রিপ্ট থাকে। ঠিক আছে, এটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ প্যালাটাইন টনসিল। এইরকম ক্রিপ্ট আপনি অন্য কোনো মল্টে বা এই যে মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যুতে পাবেন না। জার্মিনাল সেন্টার হচ্ছে বি সেলের proliferation বোঝায়। স্প্লিন ব্লাড ক্লিয়ারিং অর্গান, এবং এর কোনো অ্যাপারেন্ট লিম্ফেটিক্স নাই। ঠিক আছে, তো তথ্যগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে আমি স্টেমে যে তথ্যগুলো দিয়েছি এইগুলো একদম পরীক্ষায় আসা স্টেম, হয়তো এবার আসতে না হলে এর পরের বার আসতে। আচ্ছা, এবং পাশাপাশি আমরা তথ্যগুলোও সমন্বয় করেছি, কিছু কিছু জায়গা স্কট ব্রাউনের রেফারেন্স দিয়েছি, নতুন এডিশনের বইয়ের রেফারেন্স। আপনারা যদি এডিশনাল স্কট ব্রাউন থেকে পড়তে চান সেখানেও আপনি পাবেন, আমরা পেজ নাম্বার, কোন এডিশন, কত পেজ, এভরিথিং দিয়ে দিয়েছি। সো আপনার জন্য সুবিধা হবে কোন কোন জায়গা। আচ্ছা, এখন হচ্ছে শুরু হলো হচ্ছে আপনার থোরাক্সের প্রশ্ন, অনেকগুলো দিয়েছে। এটা হচ্ছে ইমেজিং, একটা পেশেন্ট ইমিউনো ডেফিসিয়েন্সির জন্য ইমেজিং করা হয়েছে, যেখানে কমপ্লিট অ্যাবসেন্স অফ রেট্রোস্টার্নাল সফট টিস্যু শ্যাডো ইন অ্যান্টেরিয়র মেডিস্টিনাম গ্রেডিং। তার মানে এখানে আমরা বোঝাচ্ছি যে অ্যান্টেরিয়র মেডিস্টিনামে তার কোনো সফট টিস্যু শ্যাডো নাই। ঠিক আছে, পেরিয়াট্রিক পেশেন্ট। তাহলে রিগার্ডিং থাইমাস হুইচ অফ দ্য ফলোইং ট্রু, তার মানে উপরের তথ্যগুলাই সম্পূর্ণ আপনাকে একটা বায়াসনেস, এটা আপনার জন্য কিছু না। তো তাহলে থাইমাস থেকে কোশ্চেন আসছে, থাইমাস থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, তো থার্ড পাউচ থেকে আসে, থাইমিক মেডুলা হাসাল কর্পাসল রাখে। এখানে যদি আমি টু দিছি, কিন্তু এই হাসাল কর্পাসল দিয়েই কিন্তু আপনাকে একটা মিসনোমার তৈরি করবে, এখান থেকে কোনো কিছু উল্টায় পাল্টায় দিবে। দেখবেন যে
অ্যাপেক্সে থাকার কথা বা সেন্ট্রালে থাকার কথা, ওইটাকে পেরিফেরিতে পাঠিয়ে দিছে। রেটিকুলার সেল কোথায় থাকবে না থাকবে এগুলো কোনটা একটু চেঞ্জ করে দিতে পারে, আপনারা পড়ার সময় খেয়াল করে পড়বেন। তাহলে থার্ড পাউচ থেকে আসছে, এটা ট্রু। থাইমিক মেডুলা হাসাল কর্পাসল থাকে, এটাও ট্রু। It receives its primary supply from the posterior intercostal artery. It is false. Blood thymus barrier locates, isolate the thymic medulla from circulating foreign body. It reaches maximum absolute weight during early childhood before puberty. এই তথ্য, তিনটা তথ্যই ফলস। আমরা এখানে থাইমাসের ছবি দিয়েছি, এখানে যে থাইমোসাইট ট্রাবেকুলা থাকে এবং এখানে ম্যাক্রোফেজও থাকে, কিভাবে তৈরি হয় আমরা জাস্ট একটা ক্যাজুয়াল একটা ছবি দিয়েছি। এটা ইন্টারনাল থোরাসিক আর্টারি বা ইন্টারনাল মেমারি আর্টারি থেকে সাপ্লাই পায় এবং কিছু কিছু ইনফিরিয়র থাইরয়েড আর্টারি থেকে সাপ্লাই পায়। ব্লাড থাইমাস ব্যারিয়ার ইজ প্রেজেন্ট ইন কর্টেক্সে, দেখেন এখানে দুইটা আছে, একটা কর্টেক্স আর মেডুলা। কর্টেক্স এই বাইরের দিকে আর মেডুলা হচ্ছে ভিতরের দিকে। সো যে কোনো সেল কর্টেক্স আছে নাকি মেডুলা আছে এটা আপনাকে জানতে হবে, So, সেইভাবেই কোশ্চেন দেয়া। থাইমাস রিচেস ইটস ম্যাক্সিমাম রিলেটিভ ওয়েট এট বার্থ, জন্মের সময় এটা সর্বোচ্চ থাকে এবং আস্তে আস্তে এটা কমতে থাকে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কথা। জন্মের সময় আমরা ওয়েল ডেভেলপড থাইমাস নিয়ে জন্ম হয় এবং ওই সময় থাইমাসই আমাদের একমাত্র প্রোটেক্টিভ অর্গান হিসেবে কাজ করে বাচ্চাকালে। যত বয়স যাবে এটা আস্তে আস্তে কমে এবং ইনভলিউশন হয়ে যাবে। আচ্ছা, এখানে পেশেন্ট উইথ সিভিয়ার ডিসনিয়া, এখানে যে চেস্ট ওয়াল মুভমেন্ট, হ্যাঁ, এই চেস্ট ওয়াল মুভমেন্ট এই রেসপন্সিবল ফর ইনক্রিজিং, কোশ্চেন ছিল যে রিগার্ডিং মাসল মেকানিক্স, হুইচ আর দ্য রেসপন্সিবল ফর ইনক্রিজিং অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার অফ দ্য চেস্ট ডিউরিং ইন্সপিরেশন। ইন্সপিরেশনের সময় আমাদের, এটা যদি বুক হয়, এই বুকের ইন্সপিরেশনের সময় দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে এই যে ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়ে, এটা এরকম ছিল, বাড়লো। আর একটা হচ্ছে এই উপরে নিচে বাড়ে। ঠিক আছে, উপরে নিচে, বা এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। তো এই দুই ভাবেই কিন্তু আমাদের স্পেস বাড়ানো হয়। যেটা দেখেন আমরা, এখান থেকে তোমাদের সরে আসছি। আমরা এটা 230 পেজের দিকে আছে। সো পাম্প হ্যান্ডেল এন্ড বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, এটা আমাদের পাম্প হ্যান্ডেল বাকেট হ্যান্ডেল, এখান থেকে মুভমেন্টটা আসছে আমরা দেখাচ্ছি। আপনারা এই টপিকটা আপনাদের কাছে নতুন লাগতে পারে, কারণ আপনারা আসলে এই টপিকটা এর আগে পড়েন নাই। আচ্ছা, আমরা আসলে অ্যাবডোমেনে চলে গেছি। অ্যাবডোমেনে আসলে আহ বইটা 4টে এডিশন আমরা একসাথে করে রাখছি, তো ওই জন্য দেখা যাচ্ছে যে খুঁজে পেতে। আচ্ছা, এই যে মুভমেন্ট পাম্প হ্যান্ডেল এন্ড বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, এখানে আছে। এটা একটু না দেখালে আপনি বুঝতে পারবেন না, ওকে, সেজন্য আমরা একটু দেখাতে বলছি। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার আমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাইছে, হ্যাঁ। আমরা যখন এই যে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, আমরা যখন এইখানে পাম্পে চাপ দেই তখন এতে পানি পড়ে, তাই না? আমাদের যে থোরাক্স এবং অ্যাবডোমেনের এখানে এই যে একটা মুভমেন্ট দেখাচ্ছে স্কিম, হ্যাঁ, পিস্টন মুভমেন্ট। এই যে আপনি এর উপর চাপ দিলে পিস্টন নিচের দিকে চাপ দিলে ও নিচের দিকে প্রেসার নামাই দিবে, আবার উপরের দিকে তুলবেন, এরকম ভাবে মুভমেন্ট আছে না? সো এই জায়গাটা আপনারা একটু পড়বেন, 235 পেজে আছে, 8 এডিশনের ভলিউম 1-এ। যখন অ্যান্টিরিয়র এন্ড অফ দ্য রিব ইজ লোয়ার দ্যান দ্য পোস্টেরিয়র এন্ড, তখন এলিভেশন হবে রিব এবং এটা ভার্টিব্রো, এবং যখন এটা উপরের দিকে হবে মুভমেন্ট হবে 2nd থেকে 6 রিব। আমাদের যে রিব গুলো আছে, এই 1 2 3 4 5 6, এই 2 থেকে 6 রিব আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এটাকে বলে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। এখানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ইনক্রিজ, এইখান থেকে কিন্তু
আপনার পরীক্ষায় কোশ্চেন আসছে, ঠিক আছে? 2 থেকে 6 রিব। আর আরেকটা হচ্ছে কি বাকেট হ্যান্ডেল, এটা হচ্ছে এই রিবের, এই টোটাল রিবের এই পেরিফেরির একটা ঘটনা আর মাঝখানে একটা ঘটনা দেখেন। এটা হচ্ছে মিড লাইন অফ দ্য shaft of the rib. It lies at a lower level than the plane passing through the two ends. Therefore, elevation of the rib and the shaft also moves outward. It increases the transverse diameter, যেটা আমি বললাম ট্রান্সভার্স ডায়ামিটার, এটাকে বলে ভার্টিব্রোকন্ডাল রিব। এটা বলে বাকেট হ্যান্ডেল। এই যে বাকেট, এই যে বাকেট হ্যান্ডেল, হ্যাঁ, এটা এরকম ছিল, এটা এরকম যাচ্ছে। আপনি যদি এটা উপর দিয়ে নিচে ছেড়ে দেন, এটা তার মানে এক মুভমেন্ট হচ্ছে, একটা হচ্ছে রিবের পেরিফেরিতে আপনি উপর নিচে মুভমেন্ট করছেন, আর আরেকটা হচ্ছে যে রিব নিজে উপর উপর নিচে যাচ্ছে। এই যে এখানে 2 6 এটার সাথে, এই যে এর সাথে ভার্টিক্যাল কলামের সাথে লাগানো রিব, এই রিবটা উপর নিচে উঠছে, তাহলে এই জায়গাটাতে যে মুভমেন্ট হচ্ছে উপরে এবং নিচে, এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আর যখন শ্যাফট, রিবের শ্যাফট চেঞ্জ হচ্ছে, তখন হচ্ছে আপনার বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। আপনার এখানে একটু দেখবেন, এখান থেকে কোশ্চেনটা ছিল, আমি একটু চেঞ্জ করে দিয়েছি যে কন্ট্রাকশন অফ দ্য এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এন্ড দ্য রিব, এবং এটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন, হ্যাঁ। এটা আপনার একটু ওখান থেকে না পড়লে বুঝতে পারবেন না, ঠিক আছে? সো আমরা কন্ট্রাকশন অফ দ্য এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল রেইজেস দ্য রিব এন্ড পুশেস দ্য স্টার্নাম অ্যান্টেরিয়রলি, এটা পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। কোস্টোভার্টিব্রাল জয়েন্ট ইজ দ্য প্রাইমারি অ্যাক্টিভ মাসকুলার ফোর্স, এটা তো না, ঠিক আছে, ফলস। এখানে আরো দুটো তথ্য আছে, এই যে ভার্টিব্রো, একটা হচ্ছে ভার্টিব্রো কন্ড্রাল রিব, ঠিক আছে? এটা জানতে হবে, ভার্টিব্রো কন্ডাল রিব, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা এটা বললাম, এবং স্কেলেনি মাসেল ফিক্স ফার্স্ট রিব টু এনেবল ইফেক্টিভ ইলিভেশন অফ দ্য লোয়ার রিব ডিউরিং ডিপ ইন্সপিরেশন, এই তথ্যগুলো সবকিছু এখানে বইয়ে নাই। সো আমরা কিছু জিনিস একটু আপনাদেরকে বাড়াই দিয়েছি। আর নামাজ ব্রেক, আজান চলছে তাই তো? আচ্ছা, আমরা নামাজ ব্রেক দিব ইনশাল্লাহ, হ্যাঁ। আমরা 5 মিনিট পরে, 5 মিনিট পরে আমরা নামাজের ব্রেক দিব, ঠিক আছে? আচ্ছা, ডায়াফ্রাম কন্ট্রাকশন increases the anterior posterior diameter এবং sternocleidomastoid muscle acts as an accessory muscle, ঠিক আছে? এটা সঠিক। তো তাহলে সেই তথ্যগুলো আমি একটু এখানে রিপসে একটু দিয়েছি, আপনারা এখান থেকে একটু দেখবেন। আচ্ছা, এরপরে আমাদের এ পেশেন্ট আন্ডারগোস thoracic venous angiography, এটা আমাদের আসলে একটা মিসনোমার। আমাদের মেইন প্রশ্ন হচ্ছে লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনের সাথে ড্রেনেজ। তো আমরা এখানে যখন পড়েছি, এটা হচ্ছে অ্যাজাইগোস, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাজাইগোস ভেইন, একটা হেমি অ্যাজাইগোস ভেইন, ঠিক আছে? অ্যাজাইগোস ভেইন, হেমি অ্যাজাইগোস ভেইন। এখানে পড়ার সময় পড়তে হবে যে 1 থেকে 2, দেখেন এখানে দেখেন, একটা, 2 3 4 মিলে একটা, 5 6 7 8 এটা মিলে একটা, 9 10 11 এটা মিলে একটা, এবং নিচে সাবকোস্টাল ভেইন। এখানে যেটা পড়তে হয় দেখেন, কোন ভার্টিব্রাল লেভেলে আছে সেটা জানতে হবে, যে T4, T8, T9, ইনফিরিয়র ভেনা কাভা কোন ভার্টিব্রাল লেভেলে আছে, এবং কি কি দিয়ে কোন অ্যাজাইগোস ভেইন তৈরি হচ্ছে, কোনটা দিয়ে হেমিঅ্যাজাইগোস ভেইন তৈরি হচ্ছে, এগুলো পড়তে হবে। যেমন অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগোস ভেইন 5 6 7 8 ইন্টারকোস্টাল ভেইন দিয়ে তৈরি হচ্ছে, হেমিঅ্যাজাইগোস ভেইন 9 10 11 এটা দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং এরা সিস্টার্না কাইলি থেকে তৈরি, মানে উৎপন্ন হয়ে উপরে উঠতেছে। তো এই প্রত্যেকটা জিনিস জানতে হবে। তো এখানে সেই কথাগুলোই লেখা আছে যে ফার্স্ট ইন্টারকোস্টাল ভেইন ডাইরেক্টলি ইনটু দ্য লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এটা তো সঠিক। এই যে প্রথমটা ডাইরেক্টলি ব্রাকিওসেফালিক ভেইনের সাথে গেছে, জাস্ট ওখান থেকে আমরা দিয়ে দেই। সেকেন্ড এন্ড থার্ড লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন তৈরি করে, হ্যাঁ, এটা সঠিক। লোয়ার লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন 9 থেকে 11 ইউজুয়ালি ড্রেইন দ্য অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগোস ভেইন, এটা ফলস। আচ্ছা, হেমিঅ্যাজাইগোস ভেইন প্রসেস বিহাইন্ড দ্য আওরটা এন্ড এসোফেগাস এট দ্য লেভেল অফ T8, তাহলে ভার্টিব্রাল লেভেলটা দিয়েছি। অর লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ড্রেইন ইনটু দ্য ইন্টারনাল thoracic ভেইন। আমরা ইউজুয়ালি এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন বা এর ট্রিবিউটারিজ এগুলো খুব একটা পড়ি না, এগুলো আমরা অন্য জায়গায় পড়ি। তো তাহলে আমরা এইভাবে, এই জন্য এই টপিকটা আপনারা পড়বেন, BD 84 আর 252 থেকে 256 এই পেজে পাবেন। তো এর পাশাপাশি আপনার অবশ্যই আর আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে প্রশ্ন আপনি দেখলেন, যখন এই ধরনের প্রশ্ন যেহেতু আমরা এর আগে পড়ি নাই,
এই প্রশ্নটা দেখা মাত্র আপনি এটা সব টু দা পয়েন্টে পড়ে ফেলবেন। এটা এইবার আসে নাই, সামনের বারও হয়তো আসবে না। এবার যে পরিমাণ থোরাক্স থেকে কোশ্চেন দিয়েছে এরকম প্রশ্ন এর আগে দেয় নাই। আচ্ছা, এরপরে আসি আমাদের, আমরা হচ্ছে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন বা থোরাকোসেন্টেসিস, তাই তো? থোরাকোসেন্টেসিস এটাও আমরা ইউজুয়ালি খুব একটা করি না। লেয়ার বাই লেয়ার কিভাবে যায়, আমরা লেয়ার বাই লেয়ার দেখেন, আমরা যখন যাই আমরা সবসময় বলি যে একটা রিবের নিচে মানে সেফ সাইড কোথায়। আপনি যখনই ইন্টারকোস্টাল ভেইন, মানে আপনারা জানেন যে ভি এ এন, ভেইন আর্টারি নার্ভ, এটা আমাদের রিবের নিচে থাকে। তাহলে মানে সেফ সাইডটা কোথায়? একটা হচ্ছে রিবের উপরে, মানে আপার রিবের উপরে আর লোয়ার রিবের নিচে এরকম একটা জায়গা আছে, এটা আমরা বলি সেফ সাইড। আপনি যখন অ্যাসপিরেশন করবেন, আপনি সেই অ্যাসপিরেশন করার সময় আপনি লোয়ার স্পেস দিয়ে উঠবেন, ঠিক আছে? এই যেমন এখানে বলা আছে, ইট ইজ ইউজুয়ালি, আমরা প্যারাসেন্টেসিস থোরাসিস করি ইউজুয়ালি ইন দা 8 ইন্টারকোস্টাল স্পেস ইন মিড অ্যাক্সিলারি লাইন। এইখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, এটা এর আগেও আসছে, রিপিট কোশ্চেন। দ্য নিডল ইজ পাস থ্রু দ্য লোয়ার পার্ট অফ দ্য স্পেস। কেন লোয়ার পার্ট অফ দ্য স্পেস যাবে? আপনি এইটা ধরেন একটা ফার্স্ট রিব, এটা একটা সেকেন্ড রিব, এই ফার্স্ট রিবের নিচে এখানে ভেইন আর্টারি নার্ভ আছে, এখানে ভেইন আর্টারি নার্ভ আছে। সে মনে করেন এটা ফোর্থ রিব, এটা ফিফথ রিব। তাহলে ফোর আর ফিফথ রিবের মাঝে এটা হচ্ছে দেখা গেল ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। আমরা জানি যে কোনো রিবের নিচে ভ্যান থাকে। তাহলে আপনি যেই রিবটা পালপেট করবেন সেই রিবের নিচে না, যে আপনি যে কোনো স্পেস পাবেন সেই স্পেসের লোয়ার স্পেস দিয়ে যাবেন, সেজন্য এটা বলছে লোয়ার পার্ট অফ দ্য স্পেস। কারণ এই জায়গাটা তো আপনার অ্যাভাস্কুলার, এখানে কোনো নার্ভ বা ভাইটাল স্ট্রাকচার নাই, তাহলে আপনার এখানে ইনজুরি হবে না। হ্যাঁ, তো এই জন্য আমরা বলি যে নিডল পাস করতে হবে লোয়ার পার্ট অফ দ্য স্পেস, এবং যেমন 8 ইন্টারকোস্টাল স্পেসে মিড এক্সিলারি লাইন আমরা ইউজুয়ালি এটা পাস করি। এটা আসলে পেশেন্টের কন্ডিশনের উপরে, সবসময় যে এই স্পেস থেকেই নিই এমন না। আমরা পানি কোথায় বেশি আছে সেটা হিসাব করে নেই, এবং ক্যালকুলেশন করি হচ্ছে আমরা যেখানে তাদের স্পেস যখন নেব ভ্যান, এই যে ভেইন আর্টারি না ভেঙে যেন আমরা ইনজুরি না করি। ঠিক আছে, সো এখানে আমাদের আরো কিছু তথ্য আছে যে এটা কোস্টাল, কোস্টাল মানে রিবের যে পার্টটা, এটা হাইলি সেন্সিটিভ টু পেইন। Mediastinal part pleura is innervated by the phrenic nerve. It receives its arterial blood supply strictly from the pulmonary circulation area. Simpson's fascia, the first এবং C7 transverse position থাকে। Parietal pleura extends lower than the visceral pleura during quiet expiration. So এখানে শুধুমাত্র এটাই ফলস, পালমোনারি আর্টেরিয়াল সার্কুলেশনের মধ্যে থাকে না। কারণ হচ্ছে প্যারাটাল প্লুরা সিস্টেমিক আর্টারি দিয়ে সাপ্লাই পায়। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমাদের এই প্লুরা নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ? আমরা জানি যে আমাদের, আচ্ছা আমরা তাহলে একটু নামাজের ব্রেক দিই, হ্যাঁ? আমরা এরপরে স্টেমে যাবো, হ্যাঁ? আমরা জাস্ট 10 মিনিটের একটা নামাজের ব্রেক দিচ্ছি, 6টা 48 বাজে ইনশাল্লাহ 6টা 58-তে আমরা শুরু করি।
ওকে, তাহলে আমাদের নামাজ ব্রেক শেষ। আমরা ইনশাল্লাহ আবার শুরু করব। আপনারা সবাই যারা এখনো জয়েন করেন নাই, জয়েন করে ফেলেন, আমরা শুরু করে দিব, হ্যাঁ। কেউ কি কোনো কথা বলছেন? আমি আসলে শুনতে পারিনি ওই সময়। তাহলে আমরা শুরু করি। আমাদের লাংসে দুই দুই ধরনের প্লুরা আছে। একটাকে বলে প্যারাইটাল প্লুরা, একটাকে বলে ভিসারাল প্লুরা। দেখেন, এটা আমাদের যে লাংসের পার্ট হয়, লাংসের ভিসেরার সাথে যে প্লুরাটা লাগানো, প্লুরা মানে মনে করতে হবে, আপনারা তো সবাই জানেন এগুলো, যে আমাদের প্রত্যেকটা যে মাস ভিসেরা গুলো আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা লেয়ার থাকে। সো এই লাংস এর মধ্যে এরকম প্রোটেক্টিভ লেয়ার আছে। একটা আছে ভিসেরাল লেয়ার, একটা প্যারাইটাল লেয়ার। এখানে পিঙ্ক কালারের যে লেয়ারটা, এটা বোঝাচ্ছে ভিসেরাল লেয়ার। আর ব্লু কালারের যে লেয়ারটা, এটাকে বোঝাচ্ছে প্যারাইটাল লেয়ার। এই প্যারাইটাল লেয়ারটা যখন তৈরি হচ্ছে, আমাদের শরীরে যে যে অর্গানকে সে টাচ করছে সেই অনুপাতে তার নাম করা হয়েছে। যেমন সার্ভাইকাল ফ্লোরা, কোস্টাল ফ্লোরা, মেডিসিনাল ফ্লোরা, ডায়াফ্রামেটিক ফ্লোরা। তাহলে নিচের দিকে ও ডায়াফ্রামের সাথে কানেক্টেড, এই জন্য ডায়াফ্রামেটিক ফ্লোরা। এই মাঝখানে মেডিসিনামের সাথে কানেক্টেড, এই জন্য মেডিসিনাল ফ্লোরা। পিছন দিয়ে রিবস চলে আসে, রিবস এর সাথে কানেক্টেড, এই জন্য কোস্টাল ফ্লোরা। উপরে নেকে সার্ভিক্স এর সাথে, নেক বা আমরা নেককে তো অনেক সময় সার্ভিক্স, সার্ভাইকাল রিজিয়ন বলি, তার সাথে কানেক্টেড, বা সার্ভিক্যাল যে ভার্টিব্রা আছে তার সাথে কানেক্টেড, যেটা অ্যাপেক্স অফ লাং থাকে সেখানে থাকে, তাহলে এটা সার্ভাইকাল ফ্লোরা। ঠিক আছে। তো এইভাবে আমরা আসলে নামকরণ করি। তো এখন এই ফ্লোরাটা উপরে এবং নিচে নামতে পারে। আমরা যখন রেসপিরেশন করি, ইন্সপিরেশন করি, তখন এই কখনো উপরে উঠে না নিচে নামে, এরকম করে। দেখেন এখানে, দেখেন দুই সাইডে দুইটা লাংস দেখাচ্ছে। এই লাংসটা কলা, মানে মানে এই লাংসটা আছে, কিন্তু অ্যালভিওলাই বা এই ভিতরের যে স্পেসটা, হ্যাঁ, এটা কলাপস করছে রাইটে। কারণ কি? প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড জমা হয়েছে, এখানে পানি জমে লাংসটা কলাপস করছে। এখানে লাংসটা ঠিক আছে। হ্যাঁ, তো তখন আমার কি করতে হবে? এই পানি এই প্লুরাল স্পেস থেকে নিয়ে বের করে দিতে হবে। তো আমি কিভাবে প্লুরাল স্পেস থেকে পানি নেব? এমন ভাবে নেব যেন কোনোভাবে আমি এই এই লাংসে কোনো ইনজুরি না করি। সেইভাবে আমাদের পানি নিতে হবে। ঠিক আছে, এটা আমি একটু আপনাদের, আমার একটা নোট আছে সেখান থেকে একটু দেখাই। এটা আপনি দেখতে পাচ্ছেন আমার আহ ইয়া কি বলে, লাংসের শীট। আমি যখন, মানে থোরাক্সের শীট, তো যখন থোরাক্স পড়ছিলাম, মোটামুটি কোনো জায়গা বাদ রাখছিলাম না, মোটামুটি সবই পড়ছিলাম। আর আসলে পড়াটা যখন পড়তে হয় তখন এই সবকিছুই পড়তে হয়, কোনো কিছু বাদ রাখা যায় না। হ্যাঁ, আসলে আমি তখন অন্য একটা শীট দিয়ে পড়তাম, তো তো আমাদের শীট থেকে আপনি পড়বেন। তো আমি সেই শীটে আমার যেটা দাগানো ছিল সেই জায়গাটাতে দেখাচ্ছি।
এই যে এটা আমরা মিড ক্লাস এটা দিয়ে মনে রাখতাম, হ্যাঁ। এটা একটু আগে দেখাই। এই যে, সেটা হচ্ছে যে আমাদের এই প্লুরাল যে এরিয়াটা, লাংস এবং প্লুরা এই দুইটার সাথে ভার্টিব্রাল লেভেলের একটা মানে পার্থক্য এবং কানেকশন আছে। দেখেন, প্লুরাতে প্লুরা 8 রিব, মানে কোন জায়গা প্লুরা শেষ হয়, ঠিক আছে, মিড ক্লাভিকুলার লাইনের 8 রিব বরাবর, মিড অ্যাক্সিলারি লাইনের 10 রিব বরাবর, মিড স্ক্যাপুলার লাইনের 12 রিব বরাবর। এইখানে যে প্লুরা কিন্তু শেষ হয়, এই জন্য আমি এটা এই নিমোনিক দিয়ে মনে রাখতাম মিডল ক্লাস, মিড, CL AS, SC মানে ক্লাস, মিডল ক্লাস। মিডল ক্লাস হচ্ছে কত, 8 10 12। আর লাংস হচ্ছে মিড, এটা হচ্ছে 6 8 10, মানে 2 কম। লাংস হচ্ছে তার 2 কম, মানে এটা একটু হিসাব করে আপনাদের বুঝাই দিই, অনেক আগে পড়া, হ্যাঁ, তারপর কিছুটা মনে আছে। ধরেন এটা যদি আমার লাংস হয়, লাংসের প্লুরা আর একটু বাইরের দিকে আছে, আর একটু বড়, ঠিক আছে। তাহলে এখন আমাদের তো লাইন আছে, ধরেন এটা আমাদের স্টারনাম, মাঝে এটা আমাদের স্টারনাম, এটা দুইটা রিব। আমাদের এটা আর এটা আমাদের, তাহলে আমাদের লাইন কি আছে, দুইটা ক্লাভিকুলার মাঝে, এটা মিড ক্লাভিকুলার লাইন, এক্সিলার এখানে মিড এক্সিলারি লাইন, আর স্ক্যাপুলা পিছনে স্ক্যাপুলা থাকে, স্ক্যাপুলার ওখানে মিড স্ক্যাপুলার লাইন, এরকম, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদের থাকে, তো আমরা এইভাবে একটার সাথে আরেকটা কোরিলেট করি। আমাদের লাংস এবং প্লুরা এটা একজন আরেকজনের থেকে 2 রিবের পার্থক্য। সো ধরেন এই লাংস আমাদের, আমি ধরলাম লাং হচ্ছে, এখন তাহলে লাং এর উপরে এরকম 3টা লাইন টানা যাবে, একটা মিড ক্লাভিকুলার লাইন, এই পাশে একটা মিড অ্যাক্সিলারি লাইন, পিছন দিয়ে মিড স্ক্যাপুলার লাইন, এভাবে লাংস কে ডিভাইড করা যাবে। সো মিড ক্লাভিকুলার লাইনের ও 6 রিব বরাবর যে, সরি এটা একটু ভুল হলো, মিড ক্লাভিকুলারের 6 রিব বরাবর যে শেষ, কিন্তু মিড অ্যাক্সিলারি লাইন যেটা, এটা আবার একটু নিচের দিকে নামে, তাহলে এটা 8 রিবে যে শেষ, ঠিক আছে, এটা 8 রিবে শেষ। আর মিড স্ক্যাপুলার লাইনে 10 রিবে যে শেষ। এটার পার্থক্য, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন নিডল পায়ার্স করবেন, তখন আপনি হিসাব রাখবেন যেন এই লাংসে কোনোভাবে আমি ইনজুরি না করি, ঠিক আছে। সেই জন্য আমাদের এই স্পেসটা জানা খুব জরুরি। এবং এই যে শীটটা, এই শীটের এইসব জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন আসছে। সো আমরা যখন করি, এটা হচ্ছে আমার একটা নোট, হ্যাঁ, আপনারা এটা হয়তো ইসে পাবেন না, এটা একটা স্পেশাল নোট, এটা এটার স্ক্রিনশটটা আমি অ্যাড করে দিব, না সমস্যা নাই, স্ক্রিনশটটা অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের রাইট লাং এর হরাইজন্টাল ফিশার হচ্ছে 4 এবং 5 রিব বরাবর থাকে, অবলিক ফিশার হচ্ছে 5 এবং 6, এটা মিড ক্লাভিকুলার মিড এক্সিলারি, অনেক তথ্য এখানে একসাথে করে দেয়া আছে। এই যে রাইট আপার লোব, রাইট মিডল লোব, রাইট লোয়ার লোব, লেফট আপার লোব, লেফট লোয়ার লোব, আর এর মাঝে এটা হচ্ছে স্টার্ন, এই আমাদের স্টার্নাম, স্টার্নাম 4। তো আমরা যখন এটা ক্লাসিফাই করি, তখন আমাদের হিসাব থাকে যে কোন লেভেলে আমরা আহ, এই ইয়েটা টানাবো, হ্যাঁ। এই লোয়ার বর্ডার অফ দ্য লাং, এই যে লোয়ার বর্ডার অফ দ্য লাং কোন লেভেলে আছে, লাং হইলে 6 8 10, প্লুরা হলে 8 10 12, ক্লাভিকর মিড এক্সিলারি, আপনি এত কিছু না মনে রাখলে এই পয়েন্ট গুলা মনে রাখেন। এটা আমাদের আরেকটু এমআরসিএস এর সময় লাগে, এগুলো অনেক বেশি। এই যে আমাদের, আমরা এটা দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে ক্লাভিকল যদি ধরি, মিড ক্লাভিকুলার লাইন একটা, এটা যে অ্যাক্সিলা যদি ধরি, তাহলে মিড অ্যাক্সিলারি লাইনে একটা, আর পিছনে স্ক্যাপুলা যদি ধরি, মিড স্ক্যাপুলার লাইনে একটা। তো এইভাবে আমরা 3টা লাইন টানি। তো আমরা কোন দিক থেকে পার্টস করব, সেই পার্টস এর উপর নির্ভর করে আমাদের এটা ক্লাসিফাই হবে। এই দেখেন এফসিপি সিএনটি জুলাই 22, এখান থেকে কোশ্চেন আসছিল যে রেসপিরেটরি ব্রঙ্কিউল, ইট রিপ্রেজেন্ট দ্য ট্রানজিশনাল জোন, যেটা কন্ডাক্টিভ এবং রেসপিরেটরি জোনের মাঝখানে, এটা এসসিপি সিএনটি জুলাই 22 আসছিল, মানে ট্রানজিশনাল জোন কোনটা, এটা কন্ডাক্টিভ এবং রেসপিরেটরি জোনকে সেপারেট করছে। যাই হোক, আমি মোটামুটি সবকিছু আপনাদের বলতে পারছি। এখন এই তথ্যগুলাই এখানে আছে, একটু গুছাই উল্টাপাল্টা, যে মিড ক্লাভিকুলারে কত, মিড অ্যাক্সিলারি কত, কোস্টাল ডায়াফ্রাগমেটিক পুরা কত, এগুলো সবই আপনাদের অলরেডি আমি বলে দিচ্ছি। এখন কিছু ভিডিও এক্সপ্লেনেশন দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। নিউমোনেক্টমি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, অ্যান্টিরিয়র রিলেশন অফ দ্য রুট অফ দ্য লাং, হ্যাঁ, অ্যান্টিরিয়র রিলেশন। আচ্ছা, কিন্তু কোশ্চেন ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট কি এমএসএ লাগবে?
হ্যাঁ, এমএসসি লাগবে, এমএসসি পড়তে হবে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, তবে খুব একটা আসে না। আপনারা এমনি একটু দেখে নিন শীটে, আমাদের যে লাস্টে আমরা যে শীট আপনাদের পড়াই, ওই শীটেই দেখবেন লাস্টে কিছু কথা আছে। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থেকে শুধুমাত্র টিবি হইলে কোন জায়গায় হয়, ম্যালিগন্যান্সি হলে কোন জায়গায় এফেক্ট করে, এই জায়গায় আপনার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে সব পড়ার দরকার নেই। এই যে ইম্পর্টেন্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, অ্যাপিকাল রিজিয়নে কোথায় টিবি হলে কোন জায়গায় হয়, অ্যাসপিরেশন নিউমোনিয়া হলে কোথায় হয়, নিউমোনিয়া হলে কোথায় হয়, এগুলো পড়লেই হবে। আপনার এই টু দা পয়েন্টে সব সেগমেন্ট পড়ার দরকার নেই, ওকে? আচ্ছা, এরপরে আসেন আমাদের এখানে আমরা কি বলছি, অ্যান্টিরিয়র রিলেশন অফ দ্য রুট অফ দ্য লাং। দেখেন রুট অফ দ্য লাং বলছিলাম যে সিরিয়ালি কোশ্চেন গুলো করছে। এরপরে আমাদের এই যে লাংস এর চ্যাপ্টার, ওয়াল অফ দ্য থোরাক্স, এরপরে থোরাসিক ক্যাভিটি এন্ড প্লুরা। দেখেন একটা কোশ্চেন আমি কিন্তু ওখান থেকে দেখালাম, এরপর আরেকটা কোশ্চেন, এটা এটা দেখেন আরেকটা প্রশ্ন। এই যে আরেকটা প্রশ্ন, এটা এখান থেকে আপনার মেডিস্টিনাম, প্লুরা, থোরাক্স, এই যে প্লুরা, এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন আসছে। ঠিক আছে, পালমোনারি প্লুরা, ভিসার প্লুরা, এই যে যে সেই স্পেস সারফেস প্রজেকশন। এখন দেখেন এই এত কিছু, আমরা ইএনটির মানুষজন, এত কিছু আমাদের পড়া কিন্তু আসলে কঠিন, এটা আমি মানি। আপনাদেরও কথা সত্যি, আপনি বলেন যে ভাই এখন কি এইগুলো পড়া ভাল লাগে, আসলে সত্যি ইএনটির লোক আপনার এগুলো পড়তে ভাল লাগবে না। কিন্তু দেখেন এই সব জায়গায় এই সিরিয়াল বাই সিরিয়াল এই পেজ থেকে কোশ্চেন দিয়েছে। এরপরে দেখেন রুট অফ দ্য লাং, রুট অফ দ্য লাং কোথায় আছে, একদম এখান থেকে প্রশ্ন দিয়েছে। এই যে অ্যান্টি রিলেশন অফ দ্য রুট, অ্যান্টেরিয়র রিলেশন, পোস্টেরিয়র রিলেশন, সুপিরিয়র ইনফিরিয়র, এই রিলেশন অফ দ্য রুট অফ দ্য লাং থেকে কোশ্চেন দিছে। সো এটা ছবিটা কোথায়, এই যে ছবি। ঠিক আছে, এখন এটা তো আপনার আসলে বোঝানোর কিছু নাই, আমি জাস্ট কোশ্চেনটা দিলাম। এখন এখানে ফেনিক নার্ভ না ভেগাস না আপনার কোন ভেসেল কি আছে না আছে সব এখানে আছে। ঠিক আছে, আমি আর এগুলো এক্সপ্লেনেশনে যাচ্ছি না, ঠিক আছে, কারণ আপনি মোটামুটি তো সবই জানেন। ঠিক আছে, তো এগুলো তো আপনি মোটামুটি জানেন যে আমাদের দুই সাইডে কোনটা কমন, রাইট, কমন কোনটা আর আলাদা কোনটা, এটা কোন সাইডে কমন কোন সাইডে কম কমন, এগুলো কিন্তু আপনার পড়তে হবে, ওকে? এগুলো পড়ার ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে, খুবই ভালো করে পড়তে হবে। আচ্ছা, এ রেডিওলজিস্ট, এখন হচ্ছে বেজ অফ দ্য বেজ অফ দ্য হার্ট এন্ড ভার্টিব্রাল কলাম। দেখেন আপনি শুনে অবাক হয়ে গেছে এগুলো কিভাবে কোশ্চেন গুলো আসছে। এখন এ ছিল যে বেজ অফ দ্য হার্ট এন্ড ভার্টিব্রাল কলাম, এগুলা হচ্ছে আপনার, এই প্রশ্নগুলা হচ্ছে আমি বলি থোরাক্সের অনেক ডিটেইলস এর না পড়লে এই ধরনের প্রশ্ন পারা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, যারা থোরাক্সের অনেক ভিতরে পড়ছে তারাই এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। তো এখন কি আপনি কি এখন অত ভিতরে পড়তে যাবেন? আচ্ছা, এটা হচ্ছে এই যে সাইনাস এন্ড দ্য পেরিকার্ডিয়াম, হ্যাঁ, এই যে ট্রান্সভার্স সাইনাস, তাহলে দেখেন ওর 3-4 পেজ পরেই এই ট্রান্সভার্স সাইনাস, অবলিক সাইনাস, যেটা আমাদের এই রুট অফ দ্য লাং এর এই বেজ অফ দ্য হার্ট সেখানে থাকে। হ্যাঁ, এই যে আমাদের সাইনাস মানে যে কোনো জায়গার যে কোনো একটা স্পেস, ভেনাসের ভেইনের মধ্যে যে স্পেস গুলা সেইখানে থাকে। হ্যাঁ, এই যে আরো এটা ট্রান্সভার্স সাইনাস, এটা অবলিক সাইনাস, বুঝাচ্ছে দুই পাশে পালনের ভেইনের মাঝে। আর এটা এটা হাত দিয়ে আপনি এখানে একটা ছবি ছিল, এখানে আছে কিনা জানেন, হাত দিয়ে প্রেস করলে পাওয়া যায়। এই যে দেখেন এটা দুটো পালমোনারি ভেইন, এর মাঝখানে যাবে অবলিক সাইনাস, আর এই পালমোনারি আর্টারি এর মধ্যে এখানে যাবে ট্রান্সভার্স সাইনাস। সো এটাই হচ্ছে এই যে বর্ডার, এই যে বেজ অফ দা হার্ট, এই বেজ অফ দা হার্টের যে রিলেশন, এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসছে। ঠিক আছে, সো আপনার মানে আমার এখন এই এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে কোশ্চেন কোথা থেকে আসতে একটু খুঁজে খুঁজে দেখানো। ঠিক আছে, আমি যখন পড়তাম, দেখেন এটা আমার পড়ার সময় আমি যখন পড়ছিলাম, ইন্টেরিয়র অফ দা রাইট ভেন্ট্রিকল, আসলে এইসব জায়গায় কিছু জায়গা যদি আপনি এডিশনাল পড়তে চান আপনি পড়তে পারেন। সো আমরা এখানে এই যে ট্রান্সভার্স সাইনাস, অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস, ইসোফেগাস পাসেস ইন দা পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম, এখানে আমরা মিডিয়াস্টিনামের কোশ্চেন সহ একসাথে অ্যাড করে দিয়েছি। মিডিয়াস্টিনামের যে চ্যাপ্টারটা ওইটাও এর পিছনেই আছে। অ্যান্টেরিয়র পালমোনারি প্লেক্সাস ফর্ম দা মেইন মাসকুলার কোর অফ দ্য ইসোফেগাস, ম্যাক্সিমাম টু স্টেম দিয়েছি। ইসোফেগাস পাসেস ইন দা পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম, ডিসেন্ডিং thoracic aorta lies posterior to the esophagus, thoracic duct ascends anterior to the esophagus between the aorta and azygos vein। এখন দেখেন এই সবগুলা তথ্য কোনোটা হার্ট থেকে নেয়া, কোনোটা মিডিস্টিনাম থেকে নেয়া, কোনোটা ইসোফেগাস থেকে নেয়া। এই ধরনের প্রশ্ন পারা কিন্তু খুবই ডিফিকাল্ট, আপনি ভালো মতো না পড়া থাকলে পারা কিন্তু কঠিন হয়ে যাবে। আমরা এটার পাশাপাশি এক্সপ্লানেশন গুলো দিয়ে দিয়েছি, আপনার এগুলো পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা একটু আগাবো কারণ আমাদের একটু বলেছি। আচ্ছা, কফ রিফ্লেক্স, কফ রিফ্লেক্স থেকে আমরা কিন্তু সবসময় আমি
আপনাদের কফ রিফ্লেক্স থেকে পড়তে বলি, আমাদের দেখেন আমাদের যে ফিজিওলজি, এন্টি ফিজিওলজি যে বইটা ছিল, রেসপিরেটরি প্রোটেক্টিভ রিফ্লেক্সের প্রথমটাই ছিল কফ রিফ্লেক্স। এই কফ রিফ্লেক্স এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে যে অ্যাফারেন্ট নার্ভ ইফারেন্ট নার্ভ কোন পাথওয়ে দিয়ে যায়, কিভাবে যায়, কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে। ঠিক আছে, তো আমি এখানে একটু একটু হার্ড করে কোশ্চেন করছি, কিছু তথ্য বাইরে থেকে নিয়ে আসছি। নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস, তারপর ইফারেন্ট পাথওয়ে কোনটা দিয়ে যায়, অ্যাফারেন্ট দিয়ে কোনটা দিয়ে যায়, ক্যারিনা, ক্যারিনাতে গ্লসোফেরিনজিয়াল নার্ভ সোমাটো সেন্সেশন নেয় কিনা। ঠিক আছে, তো এই তথ্যগুলো আছে। এবং ল্যারিঞ্জাল মিউকোসাল লাইনিং অ্যাবভ দ্য ভোকাল কর্ড ইজ ক্যারিড বাই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এগুলো সব তথ্য আপনার পড়া আছে। অ্যাফারেন্ট পাথওয়ে হচ্ছে ভেগাস নার্ভ দিয়ে যায়, ইফারেন্ট এবং হচ্ছে এই সিগন্যাল যায় নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস দিয়ে, ইফারেন্ট যায় হচ্ছে ফ্রেনিক অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। আমরা যখন পড়াইছিলাম, দেখেন এটা যখন পড়াইছিলাম তখন আমরা বলছিলাম যে কফ হচ্ছে ফোর্সড এক্সপাইরেশনের সময় প্রডিউসড হয় কফ। হ্যাঁ, ফোর্সড এক্সপাইরেশন। আর স্নিজ হচ্ছে কি, এটা ফোর্সড এক্সপাইরেশনের সময় হবে, কিন্তু একটাতে গ্লটিস ওপেন থাকবে, একটাতে গ্লটিস ক্লোজ থাকবে, তাই না? এই যে এখানে বলছিলাম উইথ ওপেন গ্লটিস, স্নিজিং এর সময় গ্লটিস ওপেন থাকবে, কিন্তু কফিং এর সময় গ্লটিস ক্লোজ থাকবে। এই যে বাই উইথ ক্লোজড গ্লটিস। তো এগুলো আমি যখন আপনার ইএনটি ফিজিওলজি পড়াইছি তখনই কিন্তু আপনাকে এগুলো খুব সুন্দর করে এক্সপ্লেইন করে পড়াই দিয়েছিলাম। এরপরে পাশাপাশি আমরা এখন একটু অ্যাডিশনালি আরেকটু, যেহেতু এবার কপ রিফ্লেক্স আর্ক থেকে কোশ্চেন আসছে, আমরা একটু অ্যাডিশনাল তথ্য এখানে বলি যে আমাদের এই কফ রিফ্লেক্স আর্কের মধ্যে দুইটা রিসেপ্টর আছে, র্যাপিডলি অ্যাডাপ্টিং স্ট্রেস রিসেপ্টর, স্লোলি অ্যাডাপ্টিং রিসেপ্টর, সি ফাইবার, এই তিন ধরনের ফাইবার আমাদের থাকে। সেন্ট্রাল পাথওয়ে হচ্ছে নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস থেকে আসে। আর মোটর এফিশিয়েন্ট, মোটর এফারেন্ট পাথওয়ে, এই মোটর পাথওয়ে হচ্ছে ডায়াফ্রামের সাথে যাবে, ল্যারিংস, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এগুলো দিয়ে মোটর উপরে প্রেসার হবে, ইন্সপিরেশন ফেজ এবং এক্সপাইরেশন ফেজ। এবং এটা আমাদের ইনিশিয়েশন হবে, গ্লটিস প্রথমে ওপেন থাকবে, তারপর যখন ইন্সপিরেশনের সময় এটা বের হয়ে যাবে, এক্সপাইরেশনের সময় গ্লটিস ক্লোজ থাকবে। এখানে আসলে অনেক কিছু আছে, আমরা এই তথ্যগুলোই এখানে, যে গ্লটিস ভোকাল পোর্ট অ্যাডাক্টেড যখন থাকে তখনই গ্লটিস ক্লোজ থাকে, যখন প্রেসার তৈরি হবে তখনই ওপেন, গ্লটিস দিয়ে প্রেসার তৈরি হয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা প্রত্যেকটা রিফ্লেক্স আর কিভাবে তৈরি হয়েছে এভরি পয়েন্ট গুলো আমরা একটু টাচ করেছি, যেন আপনার আরো কিছু অ্যাডিশনাল যদি পড়তে চান পড়তে পারেন। এখানে সেন্ট্রাল পাথওয়ে নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস দিয়ে যায়, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে, ল্যারিঞ্জাল মাসল কন্ট্রাক্ট করে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করে, ইভেন রেকটাস অ্যাবডোমিনিস যেটা আমাদের পেটের মাসেল, সেই মাসেলটাও কিন্তু চাপ দিয়ে রিপ কে ডিপ্রেস করে আলটিমেটলি থোরাসিক ক্যাভিটি স্পেস কমায় আমাদের কফ রিফ্লেক্স তৈরি হয়। তো এখানে আমরা এভরিথিং বলে দিয়েছি। কোন পেজে এটা, স্কট ব্রাউন অটোলারিঙ্গোলজির 8 এডিশনের ল্যারিঞ্জিয়াল ফিজিওলজির কফ রিফ্লেক্স, এই 1102 থেকে 6 এই পেজ থেকে নেওয়া হয়েছে তথ্যগুলো। আচ্ছা, এরপরে আসেন আমাদের এমব্রায়োলজিক্যাল ইনভেস্টিগেশন, যে নিউরাল ক্রেস্ট, সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চ এর ডেরিভেটিভ, এগুলো আপনারা সবাই জানেন, এগুলা আর বলার কিছু নাই। ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চে কি কি আসে। আচ্ছা, এরপরে ডেভেলপমেন্ট অফ এলা অফ নোজ, এগুলো পড়তে পড়তে আপনার শহীদ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এগুলো আমি খুব বেশি কিছু বলছি না। আমাদের এই যে ল্যাটারাল দিকে এলা দিয়ে ম্যাক্সিলারি প্রসেস, এবং দুইটা মিডিয়াল নেজাল প্রসেসে ফিউজড হয়ে এটা আলটিমেটলি তৈরি করে, এটা জানতে হবে। আচ্ছা, কনজেনিটাল হিয়ারিং লস রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এই মেমব্রেনাস ল্যাবিরিন্থের ডেভেলপমেন্ট, এইটা হচ্ছে ভালো আছে হচ্ছে আপনাদের ল্যাংম্যানের চ্যাপ্টার, ল্যাংম্যান বইতে একটু ভালো আছে, ল্যাংম্যান এমব্রায়োলজি, যেটা আমরা আপনাদের ইএনটি কিউ ওয়ার্ল্ড এর এর আগের এডিশনে একটা প্রশ্ন আসছিল, সেই সেম প্রশ্নটা এবার দিয়েছে। হ্যাঁ, আমরা সেটাই এখানে তথ্যগুলো দিয়েছি যে কিভাবে আসে। যে ওটিক ভেসিকল প্রথমে এরকম থাকে, তারপরে পার্স ইউটি ইউটিকুলো ভেস্টিবুলারিস, এখানে যে টাইমিংটা মনে রাখতে হবে, 4 সপ্তাহে থাকে ওটিক ভেসিকল, 5 সপ্তাহে যে ইউটিকুলো ভেস্টিবুলারিস আর স্যাকুলো কক্লিয়ারিস। হ্যাঁ, স্যাকিউল এবং কক্লিয়া একসাথে তৈরি হয়। আর হচ্ছে এইভাবে, তারপরে আমাদের এই যে স্যাকুলো কক্লিয়ারিস এবং ককলিয়া, এখানে 8 উইকে যায় ককলিয়া এবং ককলিয়ার অ্যাকুইডাক্ট তৈরি হয়। এখানে আমাদের আরেকটা ছবি দেখাচ্ছে আমরা, এন্ডোলিম্ফ্যাটিক ডাক্ট ককলিয়ার পার্টকে কিভাবে তৈরি হয় আমরা এখানে দেখাচ্ছি, আপনারা একটু পড়ে এখান থেকে ওটিক প্লাকোড কোথায়, আমরা এখানে স্টেম গুলা কি কি দিয়েছি দেখি একটু। যে ওটিক প্লাকোড অ্যাপিয়ার করে এখানে, এই তথ্যগুলা মানে
ইয়ারের ডেভেলপমেন্টের তথ্যগুলো ম্যাক্সিমামই তার এই জেস্টেশনাল এজ থেকে কোশ্চেন গুলো বেশি আসে, মানে কোন সপ্তাহে কি তৈরি হচ্ছে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। ঠিক আছে, এবং এই তথ্যগুলো আপনার এক এক বই এক এক রকম আছে। স্কট ব্রাউনেও এটা নিয়ে আছে। সো আমাদের ট্রেডিশনাল যে আমরা বই পড়ি, একে দত্ত স্যারের হেডনেক বা আপনার ঢিংরাতে অল্প আছে, অল্প বিস্তর আছে, ওখানে খুব বেশি নাই। আর সিনপসিস ইএনটির যে বইটা আছে ওইখানে কিছু তথ্য আছে। তো আসলে এই তথ্যগুলো আমরা একটু একটু কম পড়ি, যে ডরসাল পোর্শন সেমিসার্কুলার ডাক্ট, ভেন্ট্রাল স্যাকুলার পোর্শন হচ্ছে ককলিয়ার ডাক্ট। তো এই তথ্যগুলো না পড়া থাকলে আসলে পারা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এবং মেমব্রেনাস ল্যামিনিন আসলে প্রশ্ন আমি যেটা দিয়েছি এটাই মুখস্থ করতে হবে এমন না, আমি জাস্ট ধরে দিলাম আপনাদের, আপনারা এই তথ্যগুলো এই এই বই থেকে একটু দেখে নেবেন। আর আমি এখানে স্বল্প বিস্তর যতটুকু লেখা যায় সেটুকু লিখছি। আচ্ছা, এবার আপনাদের হিপোক্যাম্পাস থেকে একটা কোশ্চেন ছিল। সো হিপোক্যাম্পাস হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বেসাল গ্যাংলিয়ন কর্পাস স্ট্রাটাম। আপনারা জানেন যে হিপোক্যাম্পাস আমাদের এই যে সিঙ্গুলেট জাইরাস, এই মাঝখানের যে এরিয়া গুলো, যেটা আমাদের একটা কর্টিক্যাল আর্কিটেকচার, যেটা লিম্বিক সিস্টেমের সাথে জড়িত, এটা বেজাল গ্যাংলিয়ার কোনো পার্ট না। তো এটা একটু, যে বেজাল গ্যাংলিয়ার মধ্যে কি কি থাকে, কর্ডেট, পোটামেন, গ্লোবাস প্যারিডাস এন্ড সাবস্টেন্সিয়া নাইগ্রা, এটা একটু দেখে নিন। তাহলে হিপোক্যাম্পাস এবং আহ বেজাল গ্যাংলিয়া, এখান থেকে কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন দেয়। ঠিক আছে, আমরা এখানে কি কি কোশ্চেন দিয়েছি? হিপোক্যাম্পাস ইন্টিগ্রাল কম্পোনেন্ট অফ দ্য বেজাল গ্যাংলিয়া। ঠিক, আচ্ছা কেউ কোশ্চেন করেছে নাকি? আচ্ছা, শীটে যেটা, এটা কোন শীটে, কোন শীটে আছে, কি কোনটার কথা বলছে? আচ্ছা, আমি এই আমাদের যে সিনাপসের যে শীট গুলো আছে, থোরাক্সের শীট গুলা, থোরাক্সের শীটে এই তথ্যগুলো সবই আছে। আচ্ছা, হিপোক্যাম্পাস ইজ অ্যান ইন্টিগ্রাল কম্পোনেন্ট অফ দ্য বেসাল গ্যাংলিয়া, কারণ না, এটা বেসাল গ্যাংলিয়ার পার্ট না। ইট ফর্মস পার্ট অফ দ্য ইট ফর্মস পার্ট অফ দ্য লিম্বিক সিস্টেম, সঠিক। আচ্ছা, এটা হচ্ছে ইট ইজ এ মেইন ইফাইড প্রজেকশন অফ দ্য পাথওয়ে ইজ দ্য ফর্নিক্স এন্ড টার্মিনস ইন দ্য মেমলারি বডি। এগুলো না অ্যানাটমিক্যাল ছবি না দেখলে পারা মুশকিল। ডেন্টেড জাইরাস, এখানে আমাদের যে সার্কিট তৈরি করে, হ্যাঁ, এটা আপনাদের একটু দেখাই দিই কোথায় আছে। নিউরো অ্যানাটমি, বিডি চৌরাশিয়ার নিউরো অ্যানাটমিক যে লিম্বিক সিস্টেম, এইখানে দেখেন এই যে আমাদের থার্ড ভেন্ট্রিকলের এখানে কি কি সার্কিট তৈরি হয়, এইখানে হিপোক্যাম্পাসের অনেক তথ্যগুলো আছে। এবং আমরা একটা এই যে পেরেটস সার্কিট, হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছে আপনাদের, সার্কিটের নামটা আমার একটু মনে আসছে। একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি কাজ করে। এই যে ফর্নিক্স এবং ম্যামিলিয়ান বডি কে কার সাথে এসে ফিউজড হয়, এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে পেপেস সার্কিট, এই পেপেস সার্কিট, ঠিক আছে, এই যে ম্যামেলোথ্যালামিক ট্র্যাক্ট, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আপনারা একটু এই যে থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড লিম্বিক সিস্টেম, এই চ্যাপ্টারের লাস্টের দিকে একটু পড়েন, কারণ আমাদের অ্যানোসমিয়া, আমাদের যে আহ, মানে আমাদের যে স্মেল সেন্সেশন, সেইখানকার বেশ কিছু এডিশনাল তথ্য এখানে আপনি পাবেন। ঠিক আছে, তো আপনি একটু এই জায়গা থেকে পড়ে নিন, বিগত কয়েক সেশনে এই জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে। গেল, আমরা বললাম, এরপরে আসেন বেজাল গ্যাংলিয়ার সিস্টেম দিয়ে কোশ্চেন দিচ্ছে, যে রিলেটেড টু বেজাল গ্যাংলিয়া প্যাথোলজি। সো এখানে হান্টিংটন ডিজিজ, আমাদের দুই ধরনের ডিজিজ আছে বেজাল গ্যাংলিয়ার জন্য। এইটা একদম ফিজিওলজির পড়া, একটু ফিজিওলজির পড়াও আছে, একটু অ্যানাটমির পড়াও আছে। এটা কি, সেটা হচ্ছে যে বেজাল গ্যাংলিয়া কি কি দিয়ে তৈরি হয়। অ্যানাটমিতে কি কি প্রশ্ন আসবে? অ্যানাটমিতে প্রশ্ন আসবে যে নিউক্লিয়াস স্ট্র্যাটাম কি দিয়ে তৈরি হয়, কর্ডেট নিউক্লিয়াস আর পুটামেন দিয়ে কি তৈরি হয়, এটা এভাবে প্রশ্ন আসবে। ফিজিওলজিতে কোশ্চেন আসবে যে গাবার কোন জায়গাতে আসে এবং গাবার প্রবলেম হলে কি হয়। দেখেন, এই দুইটা ইম্পর্টেন্ট ডিজিজ, যেটা হচ্ছে আপনার এই বেজাল গ্যাংলিয়ার সাথে রিলেটেড, একটা বলি আমরা হান্টিংটন ডিজিজ, একটা বলি পার্কিনসন ডিজিজ। এই দুইটা পার্থক্য কি? একটা হচ্ছে হাইপার কাইনেটিক ডিসঅর্ডার, এখানে হাত পার মুভমেন্ট হবে অতিরিক্ত বেশি, হাইপার কাইনেটিক। আর এটা হাইপোকাইনেটিক ডিসঅর্ডার, এটা আফটার 50 ইয়ার্স অফ এজ। আপনারা এই জায়গা থেকে আমি যে পয়েন্ট গুলো দিয়েছি এই জায়গা থেকে একটু পড়বেন। এটা 30 বছরের পরে হয়। এটা ইনভলিন্টারি জার্কিং অফ রাইটিং মুভমেন্ট, কোরিয়া হয়, ডিস্টোনিয়া হয়, অ্যাবনর্মাল আই মুভমেন্ট হয়, ইম্পেয়ার্ড পোস্টার ব্যালেন্স, ডিফিকাল্ট উইথ স্পিচ এন্ড সোয়ালোইং, এটা হবে হান্টিংটন কোরিয়া। এবং দেখেন এটা এই এরিয়াতে প্রবলেম হয়। ঠিক আছে, হান্টিংটন ডিজিজে। পার্কিনসন ডিজিজে এই এরিয়াতে প্রবলেম হয়, মানে সাবস্টেন্সিয়া নাইগ্রাতে মেনলি প্রবলেম হয়। ওকে, এখানে আলফা আলফা সিনিউক্লিন অলিগোমার বা এখানে প্রবলেম হয়, এত কিছু দরকার নেই। এখানে ট্রেমর, আপনার পার্কিনসন ডিজিজের ট্রেমর, রিজিডিটি, ব্রাডিকাইনেসিয়া, লস অফ অটোনমিক মুভমেন্ট, এগুলো আপনারা সবাই জানেন। তো এখানে এটা গেল। তাহলে আপনারা যখন এই
চ্যাপ্টারটা পড়বেন, এগুলো কিন্তু সবই আমরা আমাদের শীট থেকে পড়লেও হবে, কিন্তু যারা একটু অ্যাডিশনাল পড়তে চান তারা এই বিডি চৌরাশিয়ার ভলিউম 4, ঠিক আছে, এখান থেকে একটু দেখতে পারেন। এখানে এই যে কর্পাস, এই যে এখানে এই যে ইন্টারনাল ক্যাপসুল এবং বেজাল গ্যাংলিয়ার যে রিলেশন, সেই রিলেশন গুলো এখানে আপনি পাবেন। ঠিক আছে, ইন্টারনাল ক্যাপসুল, এখানে ইন্টারনাল ক্যাপসুলের মধ্যে এই যে যে কার মধ্যে পোস্টেরিয়র লিম্ব কোনটা কি, কার মধ্যে কত দিয়ে কি থাকে, এগুলো আপনি এখান থেকে পড়লেই পাবেন। ঠিক আছে, এবং এখানে কিছু প্রশ্ন যে আমাদের আমরা যে পড়াই চারকোট আর্টারি, যার জন্য চারকোট আর্টারি অফ সেরেব্রাল হেমোরেজ বলে কোথায়, হুম, এটা পাবেন এখানে। ওকে, আমরা এখানে খুব একটা এক্সপ্লেনেশনে যাচ্ছি না। আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, সিপি অ্যাঙ্গেল থেকে কোন কোন নার্ভ যায়, এটা খুবই সহজ প্রশ্ন দিয়েছিল, আপনারা সবাই মোটামুটি পারছেন আশা করি। 7-8 নার্ভ, এই যে আমাদের সিপি অ্যাঙ্গেল, পন্টোমেডুলারি জাংশন, পন্স এবং মেডুলার জাংশন দিয়ে কি কি নার্ভ যায়, 7 এবং 8 ক্রেনিয়াল নার্ভ যায়। বাকিগুলা কোথায় থেকে যায় এগুলো আপনার যখন পড়তে হবে সব। হ্যাঁ, মিড ব্রেন, আমরা সবসময় বলি মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এখানে 3-4, পন্স থেকে 5 থেকে 8, মেডুলা অবলঙ্গাটাতে 9 থেকে 12। আর এই পন্স আর মেডুলার জাংশন, এই দুইটা জাংশন থেকে আরো দুইটা যায়, তো 7-8। ঠিক আছে, তাহলে এই যে পড়াটা, এগুলো সিম্পল, আমি বলছি অনেক সহজে, আপনার ভালো না পড়া থাকলে এগুলো মনে থাকবে না। ঠিক আছে, আর অলিভ এবং পিরামিড, এই যে এখানে অলিভ এবং পিরামিড এর মধ্য দিয়ে এই যে কিছু পেয়ার অফ নার্ভ গেছে, হ্যাঁ, 12 হাইপোগ্লোসাল নার্ভ অলিভ এবং পিরামিডের মাঝ থেকে যাবে। আচ্ছা, এরপরে আসেন, আমরা এরপরে যাই। নিউরোসিফিলিস হয়েছে এবং বায়োলেটারাল ড্যামেজ, আচ্ছা, ডরসাল কলাম লেশন, এগুলো আপনাদের অনেক পড়াইছে আমি আপনাদের নিউরো অ্যানাটমিক যে চ্যাপ্টার আমি যখন পড়াই, তখন আমরা কিন্তু বলি যে আমাদের 3টা ইম্পর্টেন্ট জায়গা পড়তে হবে: ডরসাল কলাম, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা। ডরসাল কলামে কি কি সেন্সেশন যায়, আমরা এটা একটা নিউমোনিক দিয়ে পড়াইছিলাম, কি কি বলেন তো? ভাইব্রেশন, পজিশন, ট্যাকটাইল লোকালাইজেশন, কাইনেস্থেটিক সেন্সেশন, হ্যাঁ, টাচ, ঠিক আছে, ফাইন ফাইন টাচ, এই বৈশিষ্ট্যগুলো এই রাস্তা দিয়ে যায়। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, এটা আমাদের মোটর মোটর ট্র্যাক্ট। ঠিক আছে, আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এখানে টেম্পারেচার, প্রেসার, প্রেসার, সেক্সুয়াল সেন্সেশন, টিকলিং সেন্সেশন, এগুলো সব স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে যায়। এখন এই ট্র্যাক্ট কোনটা? এই ডরসাল কলামটা থাকে, ডরসাল মানে এটা পিছনে থাকে। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এটা আমাদের সামনে থাকে, অ্যান্টেরোমিডিয়াল, সামনেও থাকে, ল্যাটারালিও থাকে, মিডিয়ালেও থাকে। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এটা অ্যান্টেরিয়রলিও থাকে কিছুটা, পাশে মেইনলি ল্যাটারালি থাকে। তো আমাদের এই 3টা ট্র্যাক্টের স্পেসিফিক বৈশিষ্ট্য খুব ভালো করে পড়তে হয়। সেইটাই আপনাদের হয়তো পরীক্ষায় দিয়েছিল, প্রোপ্রিও সেন্সেশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ট্যাক্টাইল ডিসক্রিমিনেশন, হ্যাঁ, তারপর এস্টিম, এই জায়গাগুলো আমরা মোটামুটি আপনাদের বলছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডর্সাল কলামে এখানে ইনজুর্ড হলে আপনার কি কি জায়গাগুলো যাবে সেটা আমরা দেখাইছি। আচ্ছা, এরপরে ইন্টারপেরানকুলার ফসা, এটা এই জীবনে আপনাদের ইএনটি তে কখনোই এখান থেকে প্রশ্ন আসে নাই, এটাই প্রথম আসছে, এবং এটাও আপনার ইন্টারপেরানকুলার ফসা, এটা একটু নিউরো অ্যানাটমি থেকে একটু দেখে নেবেন। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, তো এইটা আপনি ইন্টারপেরানকুলার ফসা, এটা ফোর্থ ভেন্ট্রিকলে যে চ্যাপ্টার আছে ওইখানে আপনি পাবেন, হ্যাঁ, আমরা এখানেও দিয়েছি। ফোর্থ ভেন্ট্রিকল থেকে একটু ইন্টারপেরানকুলার ফসাটা পড়ে নেবেন। এই যে আমরা আমাদের এই যে স্পেসটা, এইটা হচ্ছে ইন্টারপেরানকুলার ফসা। ঠিক আছে, রম্বয়েড শেপ, এটা অ্যান্টেরিয়রলি অপটিক কাইজমা অপটিক ট্র্যাক্ট থাকে, পোস্টেরিয়রলি পন্স থাকে, ল্যাটারালি সেরেব্রাল পেনাক্সি থাকে। এখন দেখেন এগুলো আসলে আমার মানে কি বলবো, এখন বোঝানোর আসলে বোঝাইতে গেলে দুনিয়া টাইম পার হয়ে যাবে। তো এখানে আমরা কি কি আছে আমাদের আইটর এনপি3, আমরা এই নিমোনিক দিয়ে কন্টেন্ট গুলো মনে রাখি: ইনফান্ডিবুলাম, টিউবার সিনেরাম, হ্যাঁ, তারপরে মেমিলারি বডি, তারপরে পোর্শন, পোস্টেরিয়র পারফোরেটিভ সাবস্টেন্স, অকুলোমোটর নিউক্লিয়াস বা ফার্স্ট ক্রেনিয়াল নিউক্লিয়াস। ঠিক আছে, আমরা এই নিমোনিক দিয়ে মনে রাখতে পারি। এই সেই কন্টেন্ট গুলো, এর মধ্যে যা যা আছে এই ইন্টারপ্রেটারগুলোর ভাষা।
এখান থেকে এই যাবত কখনো প্রশ্ন আসে নাই, আপনাদের এবার প্রশ্ন ছিল, তো আপনারা একটু এখান থেকে পড়বেন। প্রশ্ন গতবার দিয়েছিল মানেই এবার দিবে না এমন না, এবারও দিতে পারে, ঠিক আছে, সেটা মনে রাখতে হবে। আচ্ছা, ব্রেইন স্টেম ডেথ হলে কি কি হয়, এগুলো আপনারা সবাই মানে মানে আমার মনে হয় না কেউ এই প্রশ্ন মিস করছে। ঠিক আছে, তো ব্রেইন স্টেম ডেথ হলে আমাদের এই যে এটা নেটার থেকে নেয়া, হ্যাঁ, আমাদের বায়োলেটারাল সেরেব্রাল হেমিস্ফিয়ারে কি কি প্রবলেম হয়, হ্যাঁ, তারপরে কোন ধরনের প্রাইমারি ব্রেন স্টেম ইনজুরি, লেশন হলে কোনটা, কোন কোন এরিয়াতে লেশন হলে কি কি ফিচার থাকে এই ছবিতে আছে, আপনারা দেখে নিন। কি কি হয়, কোমা হয়, অ্যাবসেন্স অফ মোটর রিফ্লেক্স, পিপিলারি রিফ্লেক্স লস্ট হয়, কর্নিয়াল রিফ্লেক্স লস্ট হয়, ক্যালোরিক রেসপন্স, গ্যাগ রিফ্লেক্স, এগুলো সব লস্ট হয়। কার্বন ডাই অক্সাইড ড্রাইভ মানে আমরা যেটা আমাদের নর্মাল আমাদের হেয়ারিং ব্রোয়ার রিফ্লেক্স মানে আমাদের আর যাই হোক, হাইপক্সিক ড্রাইভ হলে আমরা অবশ্যই রেসপিরেশন শুরু করব। এটা একটা সুস্থ মানুষের বৈশিষ্ট্য, কিন্তু এদের ক্ষেত্রে সেই ড্রাইভটাও কমে যায়, অর্থাৎ আপনি মুখের মধ্যে কার্বন ডাই অক্সাইড দিলেও সে রেসপিরেশন করবে না। আচ্ছা, এরপরে লার্জেস্ট ভেসেল সাপ্লাই, আমরা এই মানে কোশ্চেন খুব একটা অ্যানালাইসিস যাচ্ছে না, কারণ এই কোশ্চেন গুলা আপনারা পাবেন, আপনারা এগুলা পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন। অ্যাবসেন্স অফ পিপিলারি রিফ্লেক্স এগুলো টু দা পয়েন্ট, সবই আমরা অ্যানালাইসিস করছি, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো টাচ করছি। আচ্ছা, ব্লাড ভেসেল সাপ্লাইং দ্য ব্রেন টিস্যু হুইচ সিস্টেম আর ফলস। আচ্ছা, এখানে মানে এগুলা খুব সহজ প্রশ্ন, আপনারা সবাই পারবেন। সার্কেল অফ উইলিস কিভাবে তৈরি হয়, এবং অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, এইটা আপনাদের যারা আপনাদের এই টপিক গুলাতে প্রবলেম আছে, আমার যে নিউরো অ্যানাটমি ক্লাস আছে, আপনি এই ক্লাসগুলা করলে এই ব্লাড সাপ্লাই রিলেটেড যত তথ্য আছে, আমি এখন 3D অ্যানাটমি দিয়ে পড়াইছি। রিসেন্টলি কিছুদিন আগে আপনাদের ইউটিউবে আমাদের গ্রুপে একটা ভিডিও ছাড়ছি, এবং আমার ইউটিউবেও ভিডিও আছে। সো এগুলো আপনি একটু দেখে নিতে পারেন, একদম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ব্লাড সাপ্লাই। ঠিক আছে, হ্যাঁ, এগুলো সহজ প্রশ্ন, এগুলো আপনারা সবাই পারবেন। আচ্ছা, ক্যাভার্নাস সাইনাস এর রিলেশন, এটা থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো বার নাই, হ্যাঁ। তাহলে ক্যাভার্নাস সাইনাসের রিলেশন আমরা যে ও টম ক্যাট, মানে সবসময় আমরা এটা যে মনে রাখি, হ্যাঁ, অকুলোমোটর, এই যে ল্যাটারাল দিয়ে কি কি যায়, মিডিয়াল দিয়ে মাঝখান দিয়ে কি যায়, আর এর উপরে কি বসানো থাকে, এগুলো নিয়ে সবসময় আমরা পড়াই, সো পড়বেন। আচ্ছা, এই জায়গাটা আপনারা, এই প্রশ্নটা জুলাই 2023 সেশনে যেবার আমি পরীক্ষা দিয়েছিলাম, সেইবার এই এই কোশ্চেনটা আসলে স্পষ্ট মনে আছে। এই প্রশ্নটার আমি এক্সপ্লানেশন আপনাদের এর আগের যে এডিশনের বই মানে জুলাই 23-এর কোশ্চেন, যেটা আসলে আমি ইয়ে থেকে স্নেল নিউরো অ্যানাটমি থেকে এই এটা আমি আপনাদের অ্যান্সারটা পড়াই দিছিলাম, বা আপনাদের আমিও পড়াই দিছিলাম, এবং এটা ওই বইতেও আছে। এবার উত্তরটা আমি একটু নেট থেকে নিয়ে অন্য জায়গা থেকে দাঁড়িয়েছি। হাইড্রোকেফালাস মানে কি, মানে সিএসএফ যাওয়ার পথে ঝামেলা, সেটা হচ্ছে হাইড্রোকেফালাস। এখন এই হাইড্রোকেফালাস দুই রকম হতে পারে। এটা হচ্ছে নর্মাল প্রেশার, একটা হচ্ছে কমিউনিকেটিং হাইড্রোকেফালাস, একটা অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। যদি মানে কমিউনিকেটিং এন্ড অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস এর পার্থক্য কি, এখন এইটা আপনাকে পড়তে হবে। হ্যাঁ, কমিউনিকেটিং এন্ড অবস্ট্রাকটিভ, কমিউনিকেশনে যদি কোনো প্রবলেম হয় তাহলে কমিউনিকেটিং, আর অবস্ট্রাকশন যদি করে তার জন্য যে প্রবলেম হয় সেটা অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু কোশ্চেন দিচ্ছে, হ্যাঁ। অবস্ট্রাকশন অফ দ্য ফোরামেন অফ মনরো ইট কজেস নন কমিউনিকেটিং, নন কমিউনিকেটিং মানে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। ঠিক আছে, এটা ট্রু স্টেম। অবস্ট্রাকশন অফ এক্সট্রা ভেন্ট্রিকুলার অ্যারাকনয়েড ভিলাই ইট কজেস কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। এগুলো আপনার পড়ার না থাকলে আপনি পারবেন না, আমার মনে হয় এই কোশ্চেনটা আপনার হুবহু এরকমই ছিল, আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। হ্যাঁ, তো সেই প্রশ্নটা এখানে আছে, আপনার এখান থেকে পড়বেন, হ্যাঁ। দুইটা হাইড্রোকেফালাস, কোনটা কমিউনিকেটিং হাইড্রোকেফালাস, নন কমিউনিকেটিং, এটা স্নেল নিউরো অ্যানাটমিতে এটা সুন্দর আছে, এবং আমাদের কিউআর যে বইটা আছে ওই বইটা আপনি পাবেন, হ্যাঁ। আচ্ছা, আর্টেরিয়াল ট্রমা হয়েছে ফোর হেডে, ফোর হেডে ইনজুরি হয়েছে, তাহলে কোন কোন আর্টারিতে ইনজুরি হতে পারে, কোশ্চেনটা মেবি এরকমই ছিল, হয় আর্টারি ছিল নাহলে নার্ভ ছিল, যে কোনো একটা। আমি বেশ কয়েকজনের কাছে শুনেছি যারা, তারা বলেছে আর্টারিতে ছিল। সো ফোর হেডে আমাদের কি কি আর্টারি আছে, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আছে, কিছু ইথময়েড আর্টারি যেটা এই নাকের এখান থেকে আছে, কিছু এর কিছু ব্রাঞ্চ এখানেও যায়। সো মেনলি সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এটাই মেনলি সঠিক উত্তর, আরো কিছু থাকতে পারে, দেখে নিন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের গ্রে ম্যাটার, স্পাইনাল কর্ডের আর্কিটেকচার থেকে কোশ্চেন আসছে, হ্যাঁ। এটা মানে খুবই ডিফিকাল্ট কোশ্চেন হয়েছে আমার মনে হয়, এটা পারা সবার পক্ষেই ডিফিকাল্ট। হ্যাঁ, সো এখানে আমরা স্পাইনাল কর্ডের মানে স্পাইনাল কর্ডের যে বৈশিষ্ট্য, এটা আমরা খুব একটা পড়ি না এখন, আসলে যদি এত কিছু পড়তে হয় তাহলে আমাদের আসলে পাগল হয়ে দৌড় দেওয়া লাগবে। ঠিক আছে, তো এইগুলো আমি খুব একটা আমি বলি না যে না আপনার এখন স্পাইনাল কর্ড টু দা পয়েন্টে সব পড়েন, হ্যাঁ, যে গ্রে ম্যাটার কোথায়, হোয়াইট ম্যাটার কোথায়, এত দরকার নেই। আপনি স্পাইনাল কর্ড, এটা BD 84 চ্যাপ্টার থেকে দেখাচ্ছি। স্পাইনাল কর্ডের প্রথমে ভার্টিব্রাল লেভেলটা পড়বেন, কোন ভার্টিব্রাল লেভেল হইলে
ভার্টিব্রাল লেভেল মানে সেটা নার্ভের কোন লেভেল বোঝায় এটা পড়বেন। পাশাপাশি আমাদের এই যে আমরা যে আহ, এই এনলার্জমেন্ট গুলো আছে, মানে আমাদের এই যে ভার্টিব্রাল লেভেলে কিছু এনলার্জমেন্ট আছে, সার্ভাইকাল এনলার্জমেন্ট, লাম্বার এনলার্জমেন্ট, কিছু এনলার্জমেন্ট গুলো আছে, এগুলো একটু দেখবেন। এর পাশাপাশি আমাদের ট্রান্সভার্স সেকশন আছে, আমাদের এই যে স্পাইনাল কর্ডের সামনে এবং পিছনে আমরা ওই ছবিটা দেখি, এই যে স্পাইনাল সেগমেন্ট, এইটা হচ্ছে একটা স্পাইনাল কর্ডের টিপিক্যাল স্পাইনাল কর্ডের বৈশিষ্ট্য। এখানে একটা কথা আছে, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার দুই ধরনের বৈশিষ্ট্য কথা আছে। এই দেখেন এইটা এই যে মাঝখানে এই যে যেটুকু আপনি দেখছেন, এটা হচ্ছে গ্রে ম্যাটার, আর কোনার দিকে এগুলো যেগুলো আছে এটা হোয়াইট ম্যাটার। হ্যাঁ, তো এখানে এখন কার সাথে কে কোথায় এসে লাগে, কোন কোন নিউক্লিয়াস লাগে না লাগে, এত কিছু আসলে পড়া সম্ভব না, আপনি জাস্ট এই কোশ্চেনটা পড়লেই হবে। আমরা এসবিআই তে চলে যাই। মিডিল ক্রেনিয়াল ফসায় ফ্র্যাকচার হয়েছে, পেশেন্টের ড্রাই আই হয়েছে, তাহলে কোন জায়গা প্রবলেম? এই ধরনের প্রশ্ন, এটা উত্তর দুই রকম হতে পারে আপনার। আমি সবসময় বলছি ল্যাক্রিমেশন এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ল্যাক্রিমেশন এমনই একটা রিফ্লেক্স যেখানে 7 ক্রেনিয়াল নার্ভ, 5 ক্রেনিয়াল নার্ভ সবই মোটামুটি তার কিছু কিছু না কিছু রোল আছে, তো এগুলো সবই পড়তে হয়। হ্যাঁ, তো এখানে আমাদের যেটা এটার গ্রেটার পেট্রোসাল নার্ভ, আমি এটার উত্তর রাখছি। হ্যাঁ, কারণ এটাই হয়তো উত্তরটা হবে। অনেকেই 7 ক্রেনিয়াল নার্ভ দাগাইছে, কিন্তু আসলে এটা গ্রেটার পেট্রোসাল নার্ভ দাগানোই সঠিক। আমাদের বেজিলার স্কাল ফ্র্যাকচার কোথায় কোথায় হতে পারে? অ্যান্টিরিয়র স্কাল বেজে হতে পারে। হ্যাঁ, ট্রান্সভার্স এখানে হলে যে টেম্পোরাল রিজন ট্রান্সভার্স ফ্র্যাকচার হতে পারে, মানে মানে অ্যান্টিরিয়র স্কাল বেস, তারপরে মিডিল মিডিল দূর এর নামই মনে আসতেছে না। আচ্ছা, তো এরকম অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র এর মাঝখানে এটা কি যেন হয়, তো নামই মনে আসছে না। মাঝে মাঝে এরকম হয়, হ্যাঁ, একটু ভুলে যাই আমরা। তো এটা হচ্ছে গেল, তো আমাদের এই বিভিন্ন জায়গায় এই ফ্র্যাকচার হতে পারে। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ল্যাক্রিমেশন যে রিফ্লেক্স, হ্যাঁ, ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস থেকে গ্রেটার পেট্রোসাল নার্ভ হয়ে জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ, যেটা V2, মানে এটা কিন্তু ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, যেটা বললাম 5 এবং 7 সব মিলেই যাবে, এবং এখানে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন ইনভলভমেন্ট হবে। ঠিক আছে, এইভাবে যে এই যে আর এখান থেকে ল্যাক্রিমাল নার্ভ, মানে যেটা আমাদের V1 V2, হ্যাঁ, এখান থেকে ল্যাক্রিমেশনে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে ইনভলভমেন্ট হবে, কিন্তু টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ার পাশাপাশি এখানে সিলিয়ারি গ্যাংলিয়ন থেকেও কিছু পার্ট আসে, সেখান থেকেও আসে, কিন্তু সিলিয়ারি গ্যাংলিয়ন কিন্তু ডিরেক্ট ল্যাক্রিমেশনে কোনো রোল প্লে করে না, জাস্ট ওখান থেকে নার্ভটা আসে, জাইগোমেটিকো টেম্পোরাল যে নার্ভটা আছে ওইটা এসে ল্যাক্রিমেশন করে। সো অনেকেই এটা 5 ক্রেনিয়াল নার্ভ দাগাইছে, ল্যাক্রিমাল নার্ভ বলে অপশনে থাকতে পারে, অনেকে এটা দাগাইছে। উত্তর কিন্তু এর হবে না, এটা গ্রেটার পেট্রোসাল নার্ভই হবে। এমনি আমরা আরেকটা ছবি দিয়েছি, এই যে চোখের এখানে ফেসিয়াল নার্ভ থেকে গ্রেটার পেট্রোসাল নার্ভ আসে। ঠিক আছে, তো গ্রেটার পেট্রোসাল নার্ভ জেনিকুলেট গ্যাংলিয়ন, এবং গ্রেটার পেট্রোসাল নার্ভ এটা ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। এই পেট্রোসাল নার্ভ এটা নিয়ে দুইটা অনেক তথ্য আছে, আপনারা পড়বেন। পেট্রোসাল নার্ভ একটা গ্রেটার পেট্রোসাল নার্ভ, একটা লেসার পেট্রোসাল নার্ভ। ঠিক আছে, একটা 7 ক্রেনিয়াল নার্ভের অংশ, একটা 9 ক্রেনিয়াল নার্ভের অংশ। লেসার পেট্রোসাল নার্ভ এটা দিয়ে ওটিক গ্যাংলিয়নে যায়, সেখান থেকে প্যারোটিড গ্ল্যান্ডে সাপ্লাই পায়। ঠিক আছে, প্যারোটিড গ্ল্যান্ডে সাপ্লাই পায়। গ্রেটার পেট্রোসাল নার্ভ 7 ক্রেনিয়াল নার্ভ দিয়ে ল্যাক্রিমেশন করে। দেখছেন, আপনাকে পড়ার সময় এভাবে একটু হিসাব করে পড়তে হবে, তাহলে পড়া দেখবেন মনে থাকবে। টোটাল প্যারোটিডেক্টমি করা হয়েছে, এবং ফেসিয়াল নার্ভ কোন দিক দিয়ে মানে বের হয়, স্টাইলোমাস্টেড ফোরামেন, এগুলো খুবই সহজ প্রশ্ন, আমার মনে হয় কেউ এই ধরনের প্রশ্ন মিস করেন না আপনারা। আচ্ছা, কোন প্যারানেজাল সাইনাস, আচ্ছা এটার প্রশ্ন এরকম ছিল যে জন্মের সময় কোন প্যারানেজাল সাইনাস অ্যাবসেন্ট থাকে? ঠিক আছে, ফ্রন্টাল সাইনাস অ্যাবসেন্ট থাকে এট বার্থ। এগুলো খুবই সহজ প্রশ্ন, আমি দেখছি আপনাদের এসবি এর কোশ্চেন গুলো ভালোই, খুব একটা ডিফিকাল্ট করে নাই। হ্যাঁ, আচ্ছা, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নে রিলে করে কে? আচ্ছা, এই তথ্য কিছু আসে, এটা আমরা দেখেন। একটা হচ্ছে আপনি প্যারাসিম্পাথেটিক গ্যাংলিয়ন গুলো জানেন, কিন্তু এখানে পরীক্ষায় প্রশ্ন আসে মাঝে মাঝে, একটু যখন ঘুরাই পেঁচাই প্রশ্ন আসে, রিলে করে কখন? একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সিম্প্যাথেটিক ইভেন্ট বা সিম্প্যাথেটিক প্লেক্সাস যদি হয়, সিম্প্যাথেটিক মানে কি, মানে হচ্ছে আমাদের র্যাপিডলি সেটার একটা রেসপন্স করতে হবে। তো সেখানে কিন্তু রিলের কোনো ঘটনা নাই। যখনই কোনো রিল্যাক্স ঘটনা মানে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম হবে, সেখানে কোথাও না কোথাও রিলে হবে। রিলে মানে কি, সেন্সেশনটা আসবে গ্যাংলিয়নের প্রি প্রি গ্যাংলিয়নিক ফাইবার এসে, ও এসে এখানে এসে দাঁড়াবে, তারপর গ্যাংলিয়নের মধ্যে আসবে, গ্যাংলিয়ন ওপর ওখানে হিসাব নিকাশ করে একটা সময় যায় পরে বের করবে, এটাই বলে রিলে। ঠিক আছে, তো আপনি যখন স্যালাইভেশন হবে, ল্যাক্রিমেশন হবে,
প্রথমে তো আপনার চোখ ব্রেনকে পাঠাবে, সিগন্যাল পাঠাবে যে ভাই তুমি আমার চোখে পানি দাও, তোমার খুব দুঃখ লাগতেছে, চোখে পানি দাও। ব্রেনকে আপনি এই তথ্য পাঠাইলেন, ব্রেন ওটাকে চিন্তা করলো যে ওর কি এখন কান্নার দরকার আছে, নাকি ওর কিছু সুখের ঘটনা মনে করাই দিই যাতে সে কম কান্না করে। সো আপনাকে দুই ভাবে রেসপন্স করতে পারে, ব্রেন আপনাকে একটু সুখের অনুভূতি ঘটাই দিল, আপনি আর কান্না করলেন না, এটা। আর একটা হচ্ছে ধরেন আপনি মনে করলেন যে না রে, ও তেমন যে অবস্থা, ওর যদি এখন কান্না না করে তাহলে সুইসাইড করে ফেলবে, তাহলে ওটা কান্না করাইতেই হবে, তাহলে কি করতে হবে? তখন ব্রেন কি করবে, আপনাকে এই প্রি গ্যাংলিয়নিক ফাইবার দিয়ে ইনফরমেশন গুলো আপনার আসবে। ল্যাক্রিমেশনের জন্য আমাদের যেহেতু টেরিগোপ্লাটেন গ্যাংলিয়নটা কি রোল প্লে করে, এখানে এসে ওই সেন্সেশন সেখানে রিলে করবে। মানে ব্রেনের টার্গেট কিন্তু তখনও আছে যে না কান্না করায় কিভাবে আপনাকে এই ফিলিংস থেকে দূর করা যায়। যখন দেখছে না আর কোনো উপায় নাই, তখন এখান থেকে রিলে করে ও ইনফরমেশন আলটিমেটলি সেন্সেশন অর্গানে নিয়ে যাবে। সো আপনি যখনই প্যারাসিম্প্যাথিক গ্যাংলিয়ন গুলো পড়বেন, এবং প্রত্যেকটা জায়গায় এরকম বলা আছে যে এই এখানে এসে ও রিলে করে, রিলে করার পরে ও যায়। তো কোন জায়গাটা যে রিলে করে এটা আপনি একটু দেখে পড়ে নেবেন। আমরা এখানে যতগুলো প্যারাসিম্প্যাথিক গ্যাংলিয়া আছে, নোট এটা 352 পেজ আছে BD 84, সেখান থেকে আমরা একসাথে করে দেওয়া আছে, আমি সেই তথ্যগুলো এখানে দিয়েছি। এই দেখেন, এই যেখানে লেখা আছে আনরিলেড, সেখানে কোনো রিলে হয় না। ঠিক আছে, আপনি যখন পড়বেন এখানে পড়লে পাবেন। হ্যাঁ, আমি আর খুব একটা ইলাবোরেশনে যাচ্ছি না। আচ্ছা, নেক অফ দ্য ম্যালিয়াসে কোন স্ট্রাকচারের কারণে অ্যাকোস্টিক রিফ্লেক্স হয়? মানে কি বলবো, এগুলো একেবারে মানে ইএনটির মানুষের ডাল ভাত প্রশ্ন। হ্যাঁ, টেন্সর টিম্পানি মাসেল, এগুলো সবাই পারছেন আশা করি। আচ্ছা, আচ্ছা, এই যে কোলিস্টিয়াটোমাতে কোন টাইপ ফার্স্ট ইরোশন হয়, এইগুলো মানে না পারলে ক্রাইম। হ্যাঁ, এগুলো কোনোভাবে মিস করা যাবে না, লং প্রসেস অফ ইনকাস। এগুলো বারবার পড়াইছি আমি, হ্যাঁ অনেক পড়াইছি, এগুলো আপনাদের বারবার পড়াইছি। আচ্ছা, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে কোন নার্ভ মোস্ট কমনলি ইনজুর্ড হয়? আমার মনে হয় এগুলো আপনারা সবাই পারছেন। ঠিক আছে, এগুলো খুবই সহজ প্রশ্ন। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, হাইরোগ্লুসাল ডাক্ট, হাইরোগ্লুসাল ডাক্ট, তারপরে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, এই ধরনের প্রশ্ন যদি কোনো জিনিস আপনি মিস করেন, কোনোভাবে মিস করেন, তাহলে মনে করবেন যে আপনার এবার পাশ করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা সিস্টেম অপারেশনে বডি অফ দ্য হায়োইড বোনের সাথে কানেক্টেড থাকে। আমাদের এই যে আমরা জানি যে ফোরামেন সিকাম, আমাদের জিহ্বার এখান থেকে কিন্তু আসলে ট্র্যাক্ট একটা তৈরি হয়, সেই ট্র্যাক্টটা থাইরোগ্লসাল ট্র্যাক্ট, সেই ট্র্যাক্টটা আলটিমেটলি আমাদের মানে সহজ ভাষায় বাংলায় বললে, প্রথমে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা এখানে থাকে জিহ্বার মধ্যে। যত আমাদের বয়স মানে মানে জেস্টেশনাল এজ বাড়তে থাকে, তখন ও আস্তে আস্তে ডিসেন্ড করে। ও ডিসেন্ড করে, ও আমাদের যেই পজিশনে থাকার কথা, এই থাইরয়েড গ্ল্যান্ড এখানে এসে ডিসেন্ড করে। কারো কারো ক্ষেত্রে ও সুন্দর ডিসেন্ড করছে, কিন্তু এই ট্র্যাকটা যেটা ইনভলিউশন হয়ে যাওয়ার কথা, যেটা ক্লোজ হয়ে যাওয়ার কথা, ওটা ক্লোজ না হয়ে ট্র্যাকটা থেকে যায়। তখন এই ট্র্যাক্টের যে এরিয়া গুলো আছে ওইখান দিয়ে পুষ পানি আসতে থাকে, বা ওখানে ইনফেকশন হয়, থাইরয়েড থাইরোগ্লুসাল সাইনাস তৈরি করে। ঠিক আছে, তখন আমাদের একটা অপারেশন, আমরা থাইরোগ্লুসাল মানে সিস্টেম অপারেশন করি। সেই সময় আমরা কি করি, এই বডি অফ দ্য হায়োইড বোন, এই যে এটা হায়োইড বোনের বডি, পার্ট অফ দ্য বডি অফ দ্য হায়োইড বোন কিন্তু আমরা রিমুভ করি। কারণ কি, কিছু পার্ট কিন্তু এখানে থেকে যায়। আমরা যদি এটা কমপ্লিট রিমুভ না করতে পারি, তাহলে পেশেন্টের আবার রিকারেন্স হওয়ার চান্স থাকে। অস্টিওমিয়াটাল কমপ্লেক্স থেকে কোশ্চেন দিছে যে এই বাউন্ডারি কন্টেন্ট, এগুলো একদম পেইড কোশ্চেন, বারবার আসে, এগুলো নিয়ে আমি কিছু বলছি না, আনসিনের প্রসেস। আমরা অস্টিওমিয়াটাল কমপ্লেক্স, এটা আপনারা BD 84 থেকে, সরি ঢিংরা থেকে পড়বেন। ঢিংরাতে অনেক সুন্দর করে এটা লেখা আছে, আপনারা পড়বেন ওখান থেকে। আচ্ছা, অলফ্যাক্টরি নার্ভ পাসিং টু দ্য অলফ্যাক্টরি বাল্ব, হেড ইনজুরি, অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে ইনজুরি হয়েছে, তারপরে পেশেন্টের অ্যানোসমিয়া হয়েছে। তো অলফ্যাক্টরি নার্ভ, নার্ভ মানে কে তাকে দাঁড় করায় রাখে? হ্যাঁ, প্রশ্ন হয় যে কিউবিফর্ম প্লেট অফ ইথময়েড। হ্যাঁ, এই যে অলফ্যাক্টরি নার্ভ গুলো, এই যে কিউবিফর্ম প্লেট অফ ইথময়েডের উপর দাঁড়ানো থাকে। আচ্ছা, এরপরে প্যারানাসাল সাইনাসের ফাংশন, ফিজিওলজিক্যাল ফাংশন থেকে কোশ্চেন আসছে। এগুলো একদম ইএনটি ফিজিওলজির আপনাদের আমরা যখন পড়াইছি, একদম মানে একদম প্রথম যে আহ, শুরুতে ছিল, এই যে প্যারানাসাল সাইনাস যখন পড়াইছি, একদম শুরুতে আপনাদের এগুলো কিন্তু ছিল। আপনাদের যখন আমরা পড়াইছি তখন আমরা বলছি যে এই জায়গাগুলো কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, এই সেই প্যারানাসাল সাইনাস, যার ভেন্টিলেশন আমরা এই যে নোজের 10টা বৈশিষ্ট্য পড়াইছিলাম, তার মধ্যে লাস্টে এই যে প্যারানাসাল সাইনাসের বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, এই যে প্যারানাসাল সাইনাস, স্কট বাউন্ড রেফারেন্স দিয়ে আমরা পড়াইছিলাম, এগুলো আপনাদের ছিল, এবং আমার মনে হয় এই প্রশ্নগুলো সবাই পারছেন আপনারা। আচ্ছা, এরপরে আসেন আমাদের ফ্যারিঞ্জিয়াল ডিসেকশন, পেনিয়াল। আচ্ছা, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ কোন কোন স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায়? আচ্ছা, এইগুলা আপনাদের একে দত্ত স্যারের বইতে আমি যখন পড়াইছি, তখন কিন্তু আমি খুব বলছি যে আপনি ভাই এই জায়গাগুলো আপনি মিস করবেন না।
ঠিক আছে, দা নেকের মানে এই যে কোন কোন মাসেলের মধ্য দিয়ে যাচ্ছে, কোন কোন একটা আমাদের এই যে সাইনাস অফ মরগ্যাগনি। হ্যাঁ, সাইনাস অফ মরগ্যাগনি বলে একটা জায়গা আছে। আমার আসলে এক্স্যাক্টলি কোন জায়গা আছে এটা মনে আসছে না, দেখে মনে পড়লে আপনাদের। সাইনাস অফ মরগ্যাগনি, হ্যাঁ, যেখানে আমরা ওই যে দুইটা দুইটা স্ট্রাকচারের মধ্য দিয়ে কি কি যায় না যায় এটা আমি আপনাদের খুব ভালো করে পড়াইছি, যতদূর মনে আছে। সার্চ দিই। সাইনাস অফ মরগ্যাগনি হচ্ছে কি আমাদের আহ, যে ফ্যারিঞ্জিয়াল যে মাসেল গুলো আছে, এই ফ্যারিঞ্জিয়াল যে মাসেল, এই মাসেলের দুইটা স্ট্রাকচারের মধ্যে কিছু নার্ভের পার্ট যায়। কিছু আপনার দেখা যাচ্ছে যে আহ কিছু ভেসেল যায়। তো এই জায়গাগুলো আমাদের একটু পড়তে হয়। এই যে এখানে, হ্যাঁ, আমি পাইছি। এটা হচ্ছে একে দত্ত স্যারের বইতেও আছে, বিডি 84 আছে, সব জায়গায় আছে। কনস্ট্রিক্টর মাসেল যেগুলো আছে আমাদের 294 পেজে দেখেন, এই যে এখানে টু দ্য সাইনাস অফ মরগ্যাগনি মানে বেজ অফ দ্য স্কাল এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল এর মধ্যে দিয়ে অডিটরি টিউব, লিভেটর ভ্যালি, প্যালাটিন এগুলো যায়। সুপিরিয়র আর মিডল কনস্ট্রিক্টর মধ্যে স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এটাই আপনার পরীক্ষায় ছিল। আচ্ছা, এরপরে মিডিল আর ইনফিরিয়র কনস্ট্রিক্টর মধ্যে ইন্টারনাল ল্যাঞ্জিয়াল, এটাও কিন্তু আপনার একটা কোশ্চেনে ছিল। হ্যাঁ, ইন্টারনাল ইনফিরিয়র কনস্ট্রিক্টরের পাশ দিয়ে রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ যায়। আচ্ছা, বিলো দা ইনফিরিয়র কনস্ট্রিক্টর, রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ। অবাক হয়ে গেলাম, এখান থেকে দুইটা প্রশ্ন, এইটাও একটা এসবিআই তে আসছে, এইটাও একটা এসবিআই তে আসছে, মানে এক পেজে 4 মার্কের কোশ্চেন। ঠিক আছে, কেউ কোশ্চেন করছে। আচ্ছা, বেজ অফ দ্য স্কাল, সুপার কনস্ট্রিক্টর মাঝে স্ট্রাকচার, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটাই ছিল আপনাদের কোশ্চেন। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল হচ্ছে এই যে টু মাসকুলার স্ট্রাকচার ক্রেনিয়াল নার্ভ 9 কার মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, আমরা এই যে টাঙের একটা ছবি দিয়েছি, এই যে এখানে প্যারাটোগ্লোসাস, ইনফিরিয়র কনস্ট্রিক্টর, এর মধ্যে দিয়ে এই যে আমাদের গ্লসোফেঞ্জিয়াল নার্ভ যায়। ঠিক আছে, সুপিরিয়র কনস্ট্রিক্টর স্টাইলোফ্যারিঞ্জিয়াস। এটা আমি আমি এই ওই কোশ্চেনটা একটু ঘুরাই দিয়েছি, যে ক্রেনিয়াল নার্ভ মানে গ্লসোফেঞ্জিয়াল কার মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, তো আপনি এখান থেকে পড়লেই হবে, এই যে গ্লসোফেঞ্জিয়াল সুপিরিয়র মিডল কনস্ট্রিক্টর মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, আর আরেকটা আমি আমি যেটা দিয়েছি, আমি কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিয়েছি, আমি দিয়েছি সুপিরিয়র কনস্ট্রিক্টর স্টাইলোফ্যারিঞ্জিয়াস, এটা সঠিক কিন্তু। হ্যাঁ, সেজন্য আমরা এই ছবিটা দিয়েছি। আপনারা এই তথ্যটা তো সবাই জানেন, একে দত্ত স্যার এই তথ্যটা সবাই জানেন, আমরা একটু চেঞ্জ করে দিয়েছি যেন আপনার আর একটা অ্যাডিশনাল তথ্য জানা হয়ে যায়। আচ্ছা, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এইটার যে কোর্স, এই কোর্স কিন্তু আপনাকে খুব ভালো করে পড়তে হবে। এই কোর্সগুলো আপনি কোথায় পারবেন, ভালো করে লেখা আছে, এটা হচ্ছে বিডি 84 আর এই চ্যাপ্টারে। আপনারা দেখেন সব যখন পড়া হয়ে যাবে, আপনার সব কিছু যখন পড়া হয়ে যাবে, তখন এই চ্যাপ্টারে এই কোর্স গুলো একটু ভালো করে দেখবেন। কেন? কারণ এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, কোশ্চেন আসে। দেখেন, এই যে আমরা এই যে কোর্স যখন পড়াচ্ছি, এটা আমরা কি পড়াচ্ছি, 9 ক্রেনিয়াল নার্ভ। এই যে 9 ক্রেনিয়াল নার্ভের কোর্স, আপনার ব্রেনের কোর্স খুব একটা দরকার না। আমাদের ভিসেরাল যে কোর্সটা, এই যে কোর্স এন্ড রিলেশন, ইন্ট্রাক্রেনিয়াল কোর্স খুব একটা লাগে না, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এই নিচের দিকে জুগুলার ফোরামেন দিয়ে এই যে এক্সট্রাক্রেনিয়াল যে কোর্স গুলা, এই কোর্স গুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, আপনাদের এই যে সাবম্যান্ডিবুলার রিজিয়নে কোথায়, এই যে স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেলের মধ্যে দিয়ে, এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিন মধ্যে দিয়ে কোন ভাবে লুপিং করে যায়, পেজ অফ দ্য স্কালে 9 প্রেজেন্ট সুপিরিয়র গ্যাংলিয়ন, ইনফিরিয়র গ্যাংলিয়ন, এই সব জায়গা থেকে বারবার বারবার প্রশ্ন আসবে, একদম ঘুরে ফিরে বারবার আসবে। তো এই জায়গাগুলো কোনোভাবে আপনাদের মিস করার কোনো সুযোগ নাই। ওকে, তো আপনারা অবশ্যই এখান থেকে 9 এবং 10, 10 ক্রেনিয়াল নার্ভ দেখেন, এখানে আপনি যদি কিচ্ছু না পড়েন, অন্তত রিকারেন্ট ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, এই যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের যে কোর্স গুলো আছে, সুপিরিয়র এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, মিডিয়াল ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই কোর্স গুলা কিচ্ছু না পড়লে আপনার এখান থেকে পড়তে হবে। এই যে এখানে কোর্স গুলা কিন্তু ছবি এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এইখানে এই জায়গাগুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। ওকে, থাইরয়েডেক্টমি করার সময় রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কোন মাসেলের নিচে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল এন্টার করে, দেখেন দুইটা প্রশ্ন একদম মানে হুবহু একটা জায়গা থেকে আসছে। ইউস্টেশন টিউবের ক্ষেত্রে কোনটা সঠিক, এটা ছিল একটা প্রশ্ন। কার্টিলেজিনিয়াস পার্ট 2/3 অফ দা তৈরি করে, এগুলো সবাই আপনারা জানেন। এই যে আমাদের ইউস্টেশন টিউব, তার একটা ছবি দিয়েছি, ফ্যারিঞ্জিয়াল টিউব কোথায় কি তৈরি করে, সহজ প্রশ্ন এগুলো পাচ্ছেন। লিগামেন্ট অফ বেরি কার সাথে কে জয়েন করে, একদম মানে আপনার মনে হয় এই ধরনের প্রশ্ন আপনারা সবাই পারছেন। হ্যাঁ, তো আমাদের এই যে এটা ট্রাকিয়া, এটা থাইরয়েড, ঠিক এখানে যদিও এই ছবিটাতে নাই, লিগামেন্ট অফ বেরি এই জায়গাগুলোতে এরকম করে একটা স্ট্রাকচার তৈরি করে। হ্যাঁ, এটা বিডি 84 একে দত্ত এই নতুন এডিশনের ছবিতে আছে। আচ্ছা, পিনার টেস্ট সেন্সেশন, এগুলা একদম ইজি সিম্পল কোশ্চেন, আমার মনে হয় এগুলা আপনারা সবাই জানেন। এই যে
অ্যান্টেরিয়র সুপিরিয়র, পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সুপিরিয়র, কঙ্কা। আমাদের ইএনটি রিজনে আপনি কাজ করবেন আর পিনার সেন্সেশন জানবেন না তা কিন্তু হবে না, কারণ এখানে ওয়াক্স ইনফেকশন হয়। এখান কোশ্চেন যেভাবেই দিক আপনাকে এমন ভাবে কোশ্চেন দিতে পারে যে আপনি একটা পেশেন্টের দেখলেন যে কানের মধ্যে ওয়াক্স আছে, আপনি ওয়াক্স রিমুভ করার সময় কোন নার্ভে ইউজুয়ালি ইনজুরি হয়, তখন দেখেন, তখন আপনি এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরাই দিচ্ছে কেন, কারণ আপনি কিন্তু ওয়াক্স যখন রিমুভ করেন আপনি কিন্তু ওয়াক্সটা ইউজুয়ালি মানে উপর দিয়ে ঢুকাবেন। এইখানে গ্র্যাভিটির কারণে যে কোনো ফরেন বডি নিচের দিকে এরকম এই নিচের দিকেই থাকবে। তো আমাদের নিয়ম কি, আমরা উপর দিকে যে এইভাবে ধরে এই ইয়ার হুক যেটা বলে সেই হুক দিয়ে ধরে এভাবে ধরে আমরা ফরেন বডিটা বাইরে বের করে নিয়ে আসবো। তো যখন আপনি এখানে যাবেন তখন পেশেন্টের যে সেন্সেশনটা হবে এটা কোন নার্ভ দিয়ে সেন্সেশন হবে। কোশ্চেন এইভাবেও আসতে পারে, উত্তর হবে অরিকুলো টেম্পোরাল নার্ভ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। আচ্ছা, মিডল ইয়ার কন্টেক্ট এসেনশিয়াল কন্টেন্ট কি অডিটরি অসিকল, এটা থেকে আমার একবার ভাইভাতে এক কোশ্চেন ছিল। আমার ডিএলও পরীক্ষার ফাইনালে ভাইভাতে কোশ্চেন ছিল যে মিডল ইয়ার ক্যাভিটির কন্টেন্ট কি। এগুলো তো আমরা সবাই জানি, আমরা সবাই সব বলে যাচ্ছি, আমি সব বলছি, হ্যাঁ একদম নার্ভ, নাসেল, ভেসেল সব বলছি, কোনো কিছু বাদ রাখি। এবার স্যার খালি বলেছে আর আর কি আছে, আর কি আছে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি মিস করছিলাম, সেটা সেটা হচ্ছে এয়ার, বাতাসটাকে। স্যার জানতে চাচ্ছে যে আর, যখন আমি থেমে গেছি বলছে কি যে আরে বেটা এত কিছু বললি, বাতাস যে থাকে সেটা বলবি না। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয়েছে মিডিল ইয়ার ক্যাভিটি এর মধ্যে বাতাসটাকে আবার কি ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, বাতাসটাকে এটা বলতেই হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটার দিয়ে কি কি যায়। এই প্রশ্ন গতবারও আসছে, এবারও আসছে, হুবহু কোশ্চেন এই, এটা গতবারও ছিল এবারও ছিল, আমরা সবাই জানি এই ধরনের প্রশ্ন 7-8 ট্রিলিয়ন লাভ দিয়ে যায়। আমরা একটা এমআরআই এর একটা ছবি রাখছি এবং এখানে কি কি রাখছি। আচ্ছা, অর্গান অফ পটি কোথায় লোকেশন ছিল, আমরা জানি যে ককলিয়ার ডাক্ট বা স্কেলা মিডিয়াতে থাকে। এই ধরনের প্রশ্ন অনেক সময় আরো আসে, যে আপনার প্রমন্টরি, সরি প্রমন্টরি বলছি। তো আমরা এটা মেবি এটাই ছিল যে স্কেলা ককলিয়ার ডাক্ট বা স্কেলা মিডিয়া বা অন দা বেজিলার মেমব্রেন, এটাই হয়তো আপনাদের উত্তরের প্রশ্নে ছিল। আচ্ছা এরপরে আসেন। আচ্ছা এরপরে আমরা হচ্ছে কি বলছি, আচ্ছা এইখানে আরেকটা কোশ্চেন ছিল যে স্পন্টেনিয়াস হরাইজন্টাল নিস্টাগমাস ছিল, এটা কোন টেস্টে ইভালুয়েট করা যায়, ভিডিও নিস্টাগমোগ্রাফি বা বাইথার্মাল ক্যালোরিক টেস্ট, এটা দিয়ে আমরা করি। হেড ইম্পালস টেস্ট, এটা হিন্টস দিয়ে আমরা মনে রাখতাম, হেড ইম্পালস টেস্ট করার সময় আমরা এই টেস্ট করার সময় চোখের মুভমেন্টটা দেখি। এখানে যে দেখাইছে আমরা এত কিছু খুব একটা দরকার নেই, হ্যাঁ পেরিফেরাল এবং সেন্ট্রাল পার্থক্য কি, আচ্ছা এই এই জিনিসগুলা, স্ট্যাকেড কি, না চোখের মুভমেন্ট কে কোন দিকে থাকে, স্কিউ ডেভিয়েশন কোন দিকে থাকে, স্কিউ মানে চোখ তার পজিশন থেকে কতখানি রাইট লেফটে গেছে, স্যাকেড কি, এগুলো খুবই মানে এগুলো অ্যাডভান্স লেভেলের পড়ালেখা, এগুলো খুব একটা আপনার এখন জানার দরকার নেই। যদি কেউ এডিশনালি পড়তে চান এই ছবি দেখে পড়েন। আমাদের মেন উত্তর ছিল ভিডিও নিস্টাগমোগ্রাফি অথবা বায়োথার্মাল ক্যালোরিক টেস্ট, এটা দিয়ে আমরা এভালুয়েশন করি। আচ্ছা এটা ছিল যে ক্যালোরিক টেস্টিং করায় ওয়ার্ম ওয়াটার দেওয়া হয়েছে হরাইজন্টাল, তাহলে কি হবে, হ্যাঁ তাহলে এক্সাইটেশন অফ দা হেয়ার সেল হবে, আমরা এগুলো সবাই জানি। আমরা আপনাদের এই যে রোটেশন, অ্যাঙ্গুলার রোটেশন, প্রতিবার এই অ্যাম্পুলোপেটাল অ্যাম্পুলোফিউগাল এই জায়গা থেকে কোশ্চেন আসে। ল্যাটারাল হরাইজন্টাল ক্যানেল কখন স্টিমুলেশন হবে, এইটা আমি আপনাদের যখন পড়াইছি বারবার এই পয়েন্টটা দেখাইছি, সেই জায়গা থেকে কোশ্চেন আসছে এবং প্রতিবার এই লাইন থেকে কোশ্চেন আসে। আমরা ইএনটি ফিজিওলজি পড়ানোর সময় এগুলো খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিয়েছি। ঠিক আছে, তো আমরা এখন খুব একটা যাচ্ছি না এখানে ইভালুয়েশনে, আপনারা খুব ভালো করে এই জায়গাগুলো পড়বেন। অলফ্যাক্টরি ট্রিগার, যেটা টেম্পোরাল লোব ফ্র্যাকচার হয়েছে, ইনজুরি টু দ্য প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্স, এন্টোরাইনাল কর্টেক্স, অ্যামিগডালা, এটা হইলে কোন জায়গাতে মানে আপনার প্রবলেম হবে, সেটা অলফ্যাক্টরি বাল্ব এন্ড ট্র্যাক্ট। কারণ আমরা যখন এটা পড়েছি যে অলফ্যাক্টরি কর্টেক্স গুলা এগুলা কিভাবে সেন্সেশন যায়, এগুলো আমাদের স্মেল সেন্সেশনের সাথে যায় এবং এই হচ্ছে অলফ্যাক্টরি কর্টেক্স, এন্টোরাইনাল কর্টেক্স, অ্যামিগডালা, এগুলো সবই আমাদের স্মেলের সাথে রিলেটেড, সেজন্য একটা অলফ্যাক্টরি বাল্ব এন্ড ট্র্যাক্ট, এটাই উত্তর হওয়া উচিত। আচ্ছা ডিগ্লুটেশন, সেকেন্ড ফেজ বা ফ্যারিঞ্জিয়াল ফেজ অফ ডিগ্লুটেশন, এটা নেজাল কোন ফিজিওলজিক্যাল স্ট্রাকচার নেজাল রিগার্টেশন, হুইচ ফিজিওলজিক্যাল চেঞ্জ প্রিভেন্টস নেজাল রিগার্টেশন, এইগুলো দেখেন এগুলো অ্যানাটমিক্যাল কথা। আপনি এই আপনার মুখ, হ্যাঁ এই মুখের মধ্যে আপনি খাবার ঢোকাচ্ছেন, এখন আপনার প্রশ্ন হচ্ছে এই খাবারটা এখান থেকে কোথায় যেতে পারে, এখানে এই উপরে নাক আছে, তাহলে এখানে আছে নেজোফ্যারিংস, এখানে ওরোফ্যারিংস, ওরোফ্যারিংস এর নিচে এখানে আছে ল্যারিঙ্গোফ্যারিংস। আমার কথা হচ্ছে এই খাবারটাকে আমি শুধু ওরোফ্যারিংসে ঢুকাবো, কোনোভাবে এটাকে ল্যারিঙ্গোফ্যারিংসে ঢোকানো যাবে না,
বা এটা ন্যাজোফ্যারিংসে ঢুকানো যাবে না, তাহলে এখানে ন্যাজোফ্যারিংসে এইটা ক্লোজ করে দিতে হবে, এখানে অ্যারি এপিগ্লটিক ফোল্ড দিয়ে এপিগ্লটিস দিয়ে এটা বন্ধ করে দিতে হবে, তাহলে ল্যারিঙ্গোফ্যারিংসে যাবে না, তাহলে খাবার আলটিমেটলি এখানেই ঢুকবে। তো এইটাই হচ্ছে আপনার ডিগ্লুটেশন বা সোয়ালোইং এর মেন স্টেজ। তো এখানে আপনি যখন পড়বেন, এখানে প্যাসাভেন্ট রিজ বলে একটা কথা আছে, হ্যাঁ, তারপরে এখানে আহ ফ্যারিঞ্জিয়াল নেজোফ্যারিঞ্জিয়াল ইসমাস আছে যেটা, সেগুলো ক্লোজ হবে, এগুলো অ্যানাটমিক্যাল পড়া আমরা এখানে দিয়েছি। এই যে সবুজ রঙের এটা হচ্ছে খাবার, এই যে খাবার যাচ্ছে, এই যে এটা এখানে ক্লোজ করে দিচ্ছে, সফট প্যালেট উপরের দিকে উঠে যাচ্ছে। এটা আপনারা এই, আমরা তো সবসময় আপনাদের ফিজিওলজিক্যাল পার্ট অফ ডিগ্লুটেশন পড়াইছি, তাই না? কিন্তু অ্যানাটমিক্যাল পার্ট অফ ডিগ্লুটেশন কিন্তু আছে, ঠিক আছে? এটা হচ্ছে এইখানে ডিগ্লুটেশন অফ সোয়ালোইং 297 পেজে, এখানে অ্যানাটমিক্যাল পার্ট আছে। এই যে ফ্যারিঞ্জিয়াল ইসমাস ক্লোজ হচ্ছে, ঠিক আছে, যেটা বললাম, এই যে ফ্যারিঞ্জিয়াল ইসমাস ক্লোজ হচ্ছে, এটার কারণে ফ্যারিঞ্জিয়াল ইসমাস ক্লোজ হলে খাবার আর নাকের মধ্যে যাবে না। সো কোশ্চেন এই জায়গাটাই, এই জায়গা থেকেই ছিল, সফট প্যালেট উপরের দিকে উঠবে, এলিভেশন হবে। সো আপনারা যখন পড়বেন এইখান থেকে, এই যে সেকেন্ড স্টেজ, ঠিক আছে, সেকেন্ড স্টেজের এই পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন ছিল। আমরা আপনাদেরকে ফিজিওলজিক্যাল পার্ট অফ, মানে ইএনটি ফিজিওলজিতে ডিগ্লুটেশনের ফিজিওলজি পড়াইছি, কারণ আমাদের বইটাই তো ফিজিওলজি, সেখানে অ্যানাটমি আমরা বলতে পারি নাই। কিন্তু আপনারা তো সবাই একে দত্ত স্যারের হেডনেক বই পড়েন, তো সেখানে তো এই সবকিছুই আছে, সেজন্য আমরা এই জিনিসটা আর আমরা দেখাইনি। আমরা যখন আপনার এখান থেকে একটু দেখে নেবেন, ওইখান থেকে কিন্তু কোশ্চেনটা আসছে। আচ্ছা, থোরাসিক ডাক্ট রাইট থেকে লেফটে যাই, আমি যে কতবার পড়ানোর সময় এটা বলছি যে থোরাসিক ডাক্ট, আমরা সবসময় মনে করি এগুলো মনে হয় সোললি মিড লাইন স্ট্রাকচার, সোললি মিড লাইন বলে কিছু নাই, কিছু না কিছু এই যে এখান থেকে আসলো, এসে এই যে এখান থেকে চলে গেল T5 ভার্টিব্রাল লেভেলে, এই প্রশ্নই ছিল পরীক্ষায়। তো এগুলো প্রতিবার আসে, ঠিক আছে? সো আমাদের আজকে 8টা বেজে গেছে, আমাদের 1.5 ঘন্টার ক্লাস ছিল। আমরা আজকে 50টা প্রশ্ন, জাস্ট এখন অ্যানাটমিক কোশ্চেন গুলো এভালুয়েশন করতে একটু বেশি সময় লাগে, আজকে আমরা 50টা কোশ্চেন পড়াতে পারলাম। ইনশাল্লাহ বাকি যে 100টা প্রশ্ন এটা আগামী দিন হয়ে যাবে। ফিজিওলজির যে পার্টটা ছিল বা এইটা পার্টটা, এটা বেশি সময় লাগতো না। আসলে আমাদের 8টার সময় আরেকটা ক্লাস আছে, সো আমরা চাইলেও ক্লাসটা এক্সটেন্ড করতে পারছি না। সো আমি এক্সট্রিমলি সরি, আমি আরো 25টা প্রশ্ন আপনাদের পড়াতে চাইছিলাম, কিন্তু আসলে ফিজিওলজির যে কোশ্চেন গুলো ছিল ওগুলো আজকে পড়াতে পারলাম না। আমরা চেষ্টা করছি যে ওভারঅল অল্প একটু আপনাদের একটু হিন্টস দেয়া, এবং আমি আমার জায়গা থেকে যতদূর কোশ্চেন রেডি করছি, আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে যে না হুবহু যে প্রশ্ন আসছে সেটা আমি বলতে পারি নাই, এটা স্বাভাবিক, আমার কাছে তো কোশ্চেন থাকে না, আমি আমার জায়গা থেকে যতটুকু দেয়া যায় আমরা দিতে পেরেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সেশনে থাকার জন্য, সময় আমাদেরকে দেওয়ার জন্য, লাইভে থাকার জন্য। লাইভে আপনারা ছিলেন বলেই আসলে ক্লাসটা আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি। কারোর কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট থাকলে করতে পারেন, আমরা আমাদের সেশনটা শেষ করে দিব। আচ্ছা আপু, আপনাকে অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা বেশি সময় নিতে পারবো না, আমরা জাস্ট 2 মিনিট বা 3 মিনিট সময় নিব। কারোর কোনো কিছু জানার বা কোনো কিছু থাকলে একটু আমাকে কোশ্চেন করতে পারেন। ইন দ্য মিন টাইম আমি লাস্ট আরেকবার একটু বলি, আমাদের নতুন যে ব্যাচ গুলো আছে, টিএনটি সাবস্ক্রিপশন ব্যাচ, আমাদের টেক্সট বুক রিভিউ ব্যাচ, আমাদের ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ এন্ড ইন্টার্ন লং ব্যাচ এন্ড এক্সাম ব্যাচ, স্পেশালি এক্সাম ব্যাচ, আপনি যদি এক্সাম ব্যাচে ভর্তি হন, আপনাদেরকে এই ধরনের যে প্রশ্নগুলো আমি আপনাদের পড়াই দিলাম, এই সব ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষা দিয়েই আপনি এই ধরনের প্রশ্নগুলো সব পেয়ে যাবেন, ডিরেক্ট হলো ইনটেক ক্লাসে পাবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সেশনে জয়েন করার জন্য। সবার সুস্থতা রেখে, কারণ মনে হয় কোনো প্রশ্ন নাই। আর আজকের সেশন থেকে যারা ভর্তি হবেন, আমাদের 36% ডিসকাউন্ট আছে। যারা আজকের মধ্যে ভর্তি হবেন তাদের জন্য একটা আলাদা বিশেষ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাদের এক্সিকিউটিভের সাথে ফোন দিয়ে বলবেন যে আমরা আজকে, হেদায়েত ভাই বলছিল যে আজকে ভর্তি হলে আলাদা একটা স্পেশাল ডিসকাউন্ট একটা থাকবে। সো আমার নাম বলে আপনারা ভর্তি হলে আরেকটা নিশ্চয়ই অ্যাডিশনাল আরেকটু 5% হয়তো কনসিডার করবে তারা, ঠিক আছে? সো অ্যারাউন্ড 40% উপর আপনার একটা ডিসকাউন্ট পাবেন যদি আজকে ভর্তি হন, আজকের এই ক্লাসের পরে। তো আপনারা আমার কথা বলেন, অথবা তাদের রিকোয়েস্ট করেন যে আপনারা কালকে পর্যন্ত এটা এক্সটেন্ড করা যায় কিনা। আসলে অফিসের বিষয় তো আমি সঠিক সবসময় বলতে পারি না। তো সবার জন্য শুভকামনা। আর অনেক একটু হয়তো কিছু কিছু জায়গা আমি চাইলেও সবকিছু এক্সপ্লেইন করতে পারি না, কারণ আমাদের হাতে সময় বাধা থাকে। আমি চাইলেও সবকিছু টু দা পয়েন্টে বলতে পারি না, কারণ তাহলে সময় শেষ হয়ে ওঠে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মন দিয়ে আমাদের আজকে ক্লাসে থাকার জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।